আজকের এই সারস্বত সন্ধ্যায় উপস্থিত অভ্যাগতদের নান্দিপটের পক্ষ থেকে জানাই উষ্ণ হার্দিক অভিনন্দন। আজ আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। আলোচ্য বিষয়টি হলো বর্তমান বাংলা থিয়েটার সরকারি অনুদান ব্যতি রেখে স্বাবলম্বী হতে পেরেছে কি। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমরা বর্তমান বাংলা থিয়েটারের তিনজন নাট্য ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়েছি। কৌশিক সেন, সোহিনী সেনগুপ্ত এবং সুজন মুখোপাধ্যায়। আমরা প্রথমে এই তিন নাট্য ব্যক্তিত্বকে নান্দিপটের পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে দেব। আমি এই তিনজনকে আসন গ্রহণ করতে অনুরোধ করছি। আমাদের দলের পক্ষ থেকে পৌলমী ব্যানার্জি পুষ্পস্তবক দিয়ে বরণ করবেন কৌশিক সেনকে। সোহিনী সেনগুপ্তকে বরণ করবেন রাহুল মুখার্জি। সুজন মুখোপাধ্যায়কে বরণ করবেন শিলাজিৎ নস্কর। আজকের এই বিষয়ে আলোচনা করার আগে আমি থিয়েটারের আর্থিক প্রেক্ষিত দিকে একটু পেছন ফিরে তাকাতে চাইছি। 1795 খ্রিস্টাব্দে লেবেদেব থিয়েটারের পর প্রায় 36 বছর পর 1831 খ্রিস্টাব্দে শখের থিয়েটার শুরু হয়েছিল এই বাংলায়। সেই সময় বাংলার জমিদার বর্গ এবং ধনাঢ্য ব্যক্তিরা থিয়েটারে আর্থিক পৃষ্ঠপোষকতা করেছিলেন। তাদের বাড়ির নাট মন্দিরে বা বাড়ির প্রাঙ্গণে এই থিয়েটার হতো। সেখানে সাধারণের প্রবেশ অধিকার ছিল না। এরপর 1872 খ্রিস্টাব্দের পর বাগবাজারের কিছু উৎসাহী তরুণ নিজেদের উদ্যোগে থিয়েটার করতে শুরু করেন। এই সময় তৈরি হলো ন্যাশনাল থিয়েটার, হিন্দু ন্যাশনাল থিয়েটার, যেটা পরে গ্রেট ন্যাশনাল থিয়েটারে নামকরণ হয়েছিল, এবং আরো কয়েক বছর পরে ক্লাসিক থিয়েটার। এই ন্যাশনাল থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। এই সময় এই তিনটে থিয়েটারের দল বাংলার গ্রামে গঞ্জে মফস্বল শহরে ভ্রাম্যমাণ থিয়েটার দল হিসাবে সুপ্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু তখনও গিরিশ ঘোষের মতো লোকও তার চাকরি ছেড়ে দিয়ে পুরোপুরি থিয়েটারকে পেশা হিসাবে গ্রহণ করতে পারেননি। কিন্তু তিনি পেরেছিলেন তখনই যখন প্রতাপচন্দ্র জহুরি থিয়েটারে টাকা লগ্নি করতে এগিয়ে এসেছিলেন। কারণ তিনি দেখেছিলেন এই থিয়েটারে একটা ব্যবসায়িক সাফল্যের সম্ভাবনা আছে। সেই সময় গিরিশ ঘোষ পুরোপুরিভাবে থিয়েটার করতে শুরু করেন। এরপর গিরিশ ঘোষের মৃত্যু হয়েছিল 1912 খ্রিস্টাব্দে।
তারপর থিয়েটার কিছুটা দৈন্যদশার মধ্যে পড়ে, কিন্তু তারপরেও আসে শিশির ভাদুরীর যুগ। শিশির ভাদুরীও তার 150 টাকা মাইনের অধ্যাপনার চাকরি ছেড়ে মাসে 750 টাকার চাকরি থিয়েটারে নিয়েছিলেন নট এবং পরিচালক হিসেবে, এবং ম্যাডাম কোম্পানির সঙ্গে তিনি যুক্ত ছিলেন। অর্থাৎ কিনা এই সময় থিয়েটার ব্যবসায়িক ভাবে যথেষ্ট সফল হয়েছিল এবং বহু মানুষ ব্যবসায়ীরা থিয়েটারে টাকা ঢেলেছিল। তো এই থিয়েটার, ব্যবসায়িক ভাবে সফল থিয়েটার, স্বাধীনতার পরেও কয়েক দশক ধরে চলেছিল। কিন্তু স্বাধীনতার প্রাক্কালে ভারতের নতুন রাজনৈতিক পরিস্থিতি, নতুন অর্থনৈতিক পরিস্থিতি, সামাজিক অবস্থা, তার মধ্য থেকে নতুন ধরনের থিয়েটার তৈরি হলো, নতুন বিষয়, নতুন আঙ্গিক তৈরি হলো, যেটা গ্রুপ থিয়েটার নামে পরিচিত হলো। এই গ্রুপ থিয়েটারের ধারা আমরা আজও বহন করে চলছি। 70-এর দশকের গোড়ায় ভারতের সংস্কৃতি মন্ত্রক, তারা ভারতের সংস্কৃতির প্রতি কিছুটা দায়বদ্ধ ভেবে তারা শুধু থিয়েটার নয়, সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে তারা অনুদান দিতে শুরু করে। এই অনুদান প্রথমে অনেক কম ছিল, কিন্তু এরপর থেকে অনুদান পরিমাণ বৃদ্ধি পায়, ব্যক্তিও বৃদ্ধি পায়। এখন এই দশকে এসেও, একবিংশ শতকের এই দশকে এসেও অনেক দল এই অনুদান নিয়ে কাজ করছে। নতুন নতুন পরীক্ষামূলক কাজ কিন্তু থিয়েটার দলগুলো করছে। কিন্তু একটা প্রশ্ন আমাদের মনে এসেছে, এটা শুধু নান্দিপটের মনে নয়, অনেকের মনে এই প্রশ্নটা এসেছে, যে আমরা এই সরকারি অনুদানের নিশ্চিন্ত পক্ষপাতী আশ্রয় নিয়ে আমরা কি আমাদের আর্থিক স্বাবলম্বিতা হারিয়ে ফেলেছি? এই প্রশ্নটা নিয়েই আজকের আলোচনার বিষয়। আলোচনা শুরুর আগে আমি 3টি নিবেদন করতে চাই। প্রথমত, আলোচনা 3টি পর্বে হবে। প্রথম পর্বে প্রত্যেক বক্তা তাদের নিজস্ব বক্তব্য রাখবেন। এরপরে দ্বিতীয় পর্বে বক্তারা তাদের নিজেদের বক্তব্যের উপরে আলোচনা বা মতামত প্রকাশ করবেন, এবং তৃতীয় পর্বে আমরা যারা শ্রোতা, তারা আমাদের মনে যা প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলো আমরা করব বক্তাদের কাছে। কিন্তু একটা জিনিস আমাদের সকলকেই মনে রাখতে হবে, যে এই বক্তব্যের বিষয়, আলোচ্য বিষয় গণ্ডির মধ্যেই যেন আমরা সীমাবদ্ধ থাকি। আর তৃতীয়ত একটা নিবেদন আছে, যে আমরা যখন কৌশিক সেনের কাছে আজকে আসার আমন্ত্রণ জানিয়েছিলাম, তিনি আমাদের বলেছিলেন যে তিনি আজকে খুবই ব্যস্ত থিয়েটারের কাজে, তাকে আজকে তাড়াতাড়ি চলে যেতে হবে। তো আমরা বলেছিলাম যে আপনার যখন সময় হবে আপনি তখনই এই আলোচনা সভা ছেড়ে চলে যেতে পারেন। এই ব্যাপারে আমরা তাকে আগাম ছাড়পত্র দিয়ে রেখেছি। আর 3 নম্বর হচ্ছে, আমাদের কাছে যে মোবাইলগুলো আছে আমরা একটু দেখে নেব সেই মোবাইলগুলো যেন নিষ্ক্রিয় থাকে। তো আমি আলোচনা শুরু করতে অনুরোধ করব কৌশিক সেনকে, তারপর ওনারা একে একে আলোচনা করবেন। ধন্যবাদ। এটা খুবই আমার মনে হয় জরুরি একটা বিষয়, কিন্তু সেই জরুরি বিষয়টা আমি বলেও ছিলাম, আমাকে গতকাল নাদিপট থেকে এমনি আরেকটা মনে করার জন্য ফোন করেছিলেন। তখন বলেছিলাম যে এটা খুব জরুরি একটা বিষয়, এবং আমার মনে হয় যে এই আলোচনাটাতে সমস্ত থিয়েটার দলের প্রতিনিধিদের থাকা উচিত ছিল। মানে এমন নয় যে আমরা 3জন 4জন সবটা বলে উঠতে পারবো, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রথমত আমার নিজের মনে হয় যে এই নান্দিপটে এই আয়োজনটা আমার কাছে খুব সিগনিফিকেন্ট। তার কারণটা হচ্ছে স্বপ্ন সন্ধানী নাট্য দল যখন তৈরি হয়, যে দলের সঙ্গে আমি যুক্ত, সেই দল জন্ম নেয় 92 সালে। তো 92 থেকে 2000 সাল পর্যন্ত আমরা কোনো অনুদান পাইনি, এমনকি অনুদানটা কি করে পেতে হয় আমরা তাও জানতাম না। এবং এটা ভীষণ একটা খুব কাকতালি হলেও খুব দারুণ ব্যাপার। আমার খুব ভালো লাগছে যে 2000 সালে পৌঁছে, 2002 সালে পৌঁছে যখন আমরা প্রাচ্য নাটকটা করছি,
সিনেমার দিনে। তার আগে একদিন বিমল চক্রবর্তী এবং প্রকাশ ভট্টাচার্য, তখন আমাদের দলে কাঞ্চন মল্লিক নিয়মিত অভিনয় করতো, মেম্বার ছিল। তো ওকে, আমাকে এবং সুভাষী সেনগুপ্ত বলে আরেকজনকে, আমাদের তিনজনকে বলে যে তোরা করছিস কি করে, তোরা গ্রান্টের জন্য অ্যাপ্লাই করবি না? না, হচ্ছে তো, বেশ হয়ে যাচ্ছে, প্রথম পাঠ্য হয়েছে, টিকটিকি হয়েছে, তারাপীঠ বন হয়েছে, রাগতল্লিকা মুখোমুখি বসিবার হয়েছে, বুদ্ধদেব বসু অনামনী অঙ্গনা হয়েছে। হ্যাঁ ঠিক আছে হয়েছে, কিন্তু কেন গ্রান্ট নিবি না কেন? মানে তো নেওয়া যায়, পাওয়া যায়। কি করে হয়? 23 পল্লীতে যেখানে আমরা রিহার্সাল করি, সেখানে বিমলদা প্রকাশদা একদিন এলো, এসে আমাদেরকে ভীষণ সুন্দর করে বোঝালো যে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কি করতে হয় পুরো নিয়মটা। ফলে 2002 থেকে আজ পর্যন্ত আমরা যে গ্রান্ট পেয়েছি, সেটার পেছনে কিন্তু বিমল চক্রবর্তী এবং প্রকাশ ভট্টাচার্যের একটা বিরাট কন্ট্রিবিউশন আছে, নাহলে স্বপ্ন সঙ্গে জানতেই পারতো না এটা। এবং আজকে নান্দিপটের আয়োজনেই এই কাজটা আমরা করতে এসেছি, এই কথাগুলো বলতে এসেছি, এটা আরো সিগনিফিকেন্ট। এবং এই বছরটা স্বপ্ন সন্ধানীর কাছে খুব সিগনিফিকেন্ট। তার কারণটা হচ্ছে এই বছর আমরা জানতে পেরেছি যে আমাদের স্বপ্ন সন্ধানী আর অনুদান পাচ্ছে না, পাবে না। তো সেটা মানে এইখানটা আমার দুটো তিনটে জিনিস বলার আছে। সেটা হচ্ছে যে আমি মানে যদিও ওই বিমলদা প্রকাশ দ্বারা যাদেরকে এসে বুঝিয়েছিল, তাদের তিনজনের মধ্যে সব থেকে দুর্বলতম ছিলাম আমি। আমি কিচ্ছু বুঝিনি আজও। সুভাষিস সেনগুপ্ত খুব চমৎকার বুঝেছিল, কাঞ্চন মল্লিক খুব সুন্দর বুঝেছিল। আমার কাছে পুরো ব্যাপারটা এখনো হিব্রু। এবং আমাদের দলে পরবর্তীকালে রবীন্দ্রনাথ জানা বলে একটি ছেলে, সে টেক ওভার করে, সে দেখে। মাঝখানে অমিত বলে একটি ছেলে দেখতো, সে দেখতো। আমাদের যখন গ্রান্টটা ক্যান্সেল হলো, আমি যে কারণে, কি কারণে গ্রান্টটা ক্যান্সেল হয়েছে সেটাও আমি জানতাম না। মানে জানতাম না, মানে আমি অতটা আমার দক্ষতা নেই, ছিল না বোঝার। কারণ আপনারা জানেন, যারা থিয়েটার করেন তারা জানেন যে গ্রান্ট পাওয়ার প্রক্রিয়াটা ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে। এবং এটাকে আমরা দুভাবে ছাড়তে পারি। এক হচ্ছে যে সত্যি সত্যি তো সরকার টাকা দিচ্ছে, সে সরকার টাকা দেওয়ার জন্য এতগুলো দল পাচ্ছে, সেখানে তো প্রক্রিয়াটা জটিল হতেই পারে, এটা একটা ব্যাখ্যা হতে পারে, আমার তাতে কোনো আপত্তি নেই। আরেকটা ব্যাখ্যা অনেকের কাছে শোনা যায় যে এই জটিল প্রক্রিয়াটা যত করা হবে তত অনেক ভুল ভ্রান্তি বেরোবে, এবং ভুল ভ্রান্তি হলে খুব সহজ হবে সে দলগুলোকে ছেড়ে ফেলা তালিকা থেকে। তার কারণ এরকমও একটা কথা উঠছে যে সত্যি সত্যি বর্তমান সরকার যারা কেন্দ্রে রয়েছেন, তারা খুব একটা চাইছেন না যে এই সাংস্কৃতিক কর্মকাণ্ডে খুব বেশি টাকা ব্যয় করতে, কারণ তাদের লক্ষ্যটাই সম্পূর্ণ অন্যরকম। এবং সেই কারণে খুব শুনতে পেলাম যে সম্প্রতি একটা টিম এসেছিল দিল্লি থেকে, মানে আমাদেরই এক বন্ধু, প্রখ্যাত অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, ওর যে দলের সঙ্গে যুক্ত নাট্যরঙ্গ, তার আগের দিন আমার স্ত্রীর সঙ্গেও শুটিং ছিল আর কি। তো ও বলছে যে পরের দিন সকালবেলা ওদের মহলা কক্ষে লোক আসবে ইন্সপেকশন করার জন্য। ইন্সপেকশন মানে একটা ইন্সপেকশন তো হতেই পারে যে আপনি একটা দলের কথা বলেছেন, সে দলটা প্রপারলি এক্সিস্ট করে, তো একটা দলের মহলা পক্ষ আছে, তো নিজের পক্ষে একটা অফিস ঘর আছে, তো আপনাদের হিসেবপত্র ঠিক আছে, এটা তো একটা দিক, খুব ভালো, এটা আমার মনে করা উচিত। তার পাশাপাশি যেটা ওরা করেছেন, যে অভিনেতাদের ইন্টারভিউ নিয়েছেন এবং তাদেরকে বলেছেন অভিনয় করে দেখাও। মানে সেখানে ধরুন সুরজিৎকেও মাইকেল দিয়ে অভিনয় করে দেখাতে হয়েছে। তো তারা অভিনয় দেখে খুব প্রীত হয়েছেন, তারা বলেছেন যে বাহ কি চমৎকার। মানে ওইটা সার্টিফিকেট না দিলে সুরজিৎ হলো না। এখন এইটা আবারও বলছি, এটারও দুটো ব্যাখ্যা আছে। একটা হচ্ছে যে ঠিক আছে, কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে, বেশ করেছে, পরীক্ষা নিচ্ছে। যে দেশে এত গরিব মানুষ, যে দেশে এত কষ্ট করে মানুষ চলে, দুবেলা দুমুঠো খেতে পায় না, সেখানে তুমি বাবু থিয়েটার করবে, তুমি নাটক করবে, আমরা তোমাকে বাজিয়ে নেবো না? তো এটা আরেকটা ব্যাখ্যা, একটা ব্যাখ্যা হতে পারে। আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে কোনো কিছু আমার অগোচরে হবে না, তুমি ঠিক কি করছো, তোমার নাটকের মধ্যে দিয়ে কোন বার্তাটা বেরোচ্ছে, তুমি কতটা আমার পক্ষ নিয়ে কথা বলছো, কতটা বলছো না, আদৌ কি করছো, সেটার দিকে আমি মানে পাই পয়সা তোমার কাছ থেকে বুঝে নেব, যেন ওই টাকাটা এই সরকারের
তারা তাদের একটা সম্পত্তি আছে নিজস্ব আর কি, যে পার্টিটা সরকার চালায়। কারণ সমস্ত পার্টি তো ক্ষমতা আসলে সেটাই ভাবে যে সবটাই আমার। এখন এর মাঝখানে দাঁড়িয়ে খুব সিগনিফিকেন্টলি স্বপ্ন সন্ধানের গ্রান্টটা ক্যান্সেল হয়ে গেল। এবং এখানে আমি খুব স্পষ্ট করে দুটো তিনটে জিনিস জানাতে চাই যে এই যে গ্রান্টটা ক্যান্সেল হলো, আমাকে আমার দলের একটি সভ্যা পাঠিয়েছিল কারণগুলো, আমার সেটা একটা টাকা ধৈর্য থাকছে না, আবার চশমা এঁকে খুঁজে খুঁজে পেতে মুশকিল হবে। তো আমি যেটা বলি সেটা হচ্ছে যে এটা খুব গুরুত্বপূর্ণ, প্লিজ একটু মন দিয়ে শুনুন। সেটা হচ্ছে যে এই যে গ্রান্টটা আমাদের স্বপ্ন সন্ধানের ক্যান্সেল হলো, এটার পেছনে কিন্তু কোনো চক্রান্ত নেই। এটা অ্যাবসলিউটলি স্বপ্ন সন্ধানের ফল্ট। স্বপ্ন সন্ধানের যে মেম্বারটি এটা দেখাশোনা করতো শুধু তার নয়, এটা দলের প্রধান মানুষ হিসেবে আমার দায়, এখানে যে কটা মেম্বার আমার এসেছেন তাদের প্রত্যেকের দায় যে আমরা প্রপার ডকুমেন্ট পাঠাতে পারিনি। এটা আমাদের ফেলিয়ার, আমাদের ব্যর্থতা, এ নিয়ে কোনো দ্বিমত নেই। মানে এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, মানে আমি কিন্তু সামান্যতম কমপ্লেন করছি না, না জানেন তো এটা না আমাকে ভীষণ চক্রান্ত করা হলো, মোটেই না। আমি এরকম কাঁদুনি গাওয়ার পাবলিকই নই। আমার ভুল হয়েছে, আমাদের ভুল হয়েছে, গ্রান্ট ক্যান্সেল হয়ে গেছে। এইবার প্রশ্নটা হচ্ছে এইবার আমরা কি করব। তো এটা নিয়ে অবশ্যই যখন আপনি একটা ভালো গ্রান্ট পান, তখন গ্রান্টটা পেলে কি একটা থিয়েটারের দল সেটা মিসইউজ করে? এবার মিসইউজ করার নিশ্চয়ই কিছু উদাহরণ আছে, আমরা জানি। আমরা শান্তিপুরি ভদ্রতায় বিশ্বাসী, সেই কারণে আমরা নামটাম করি না, বলবো না যে কারা কারা টাকাটা নয়ছয় করেছে, সেটা উচিত নয় বলা। কিন্তু এটাও ঠিক যে এতগুলো দল গ্রান্ট পায়, তার মাঝখান থেকে যদি আমি 10টা 15টা এমনকি 20টা উদাহরণও তুলে ধরে বলি দেখুন এই 10টা 15টা কি 20টা দল টাকা নিয়ে অন্যায় করেছে, সুতরাং বাকি দলগুলো হু হু বাবা তাদেরও, এইটাতে আমার আপত্তি আছে। কারণ আমি বিশ্বাস করি পশ্চিমবঙ্গ, শুধু কলকাতা নয়, পশ্চিমবঙ্গ মফস্বলের বিভিন্ন নাট্য দলগুলো অত্যন্ত কষ্ট স্বীকার করে থিয়েটারটা করে। এবং যে গ্রান্ট পাই যে কথাটা বলা হয়, কি টাকা দেওয়া হয় হাতিগোড়া, এটা যে দলগুলো বিমল দ্বারা ভালো করে বলতে পারবে যে সত্যি সত্যি যে একসঙ্গে টাকাটা দেখলে মনে হয় অনেক, কিন্তু আজকে যে ছেলে মেয়েদেরকে যে হাতে টাকা তুলে দেওয়া যাবে, তুলে দিয়েও দলের ফান্ডে রাখা যাবে, সেই পরিমাণ টাকা কি সত্যি সত্যি আসে না। কিন্তু তবু অবশ্যই নিশ্চিতভাবে বলা যায় একটা ভালো টাকা পাওয়া যেত। বিশেষ করে আমাদের মতো নাট্য দলগুলো যারা দীর্ঘদিন গ্রান্ট পেয়েছে, তাদের সংখ্যাটা আস্তে 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 বেড়েছে, ফলে সব মিলিয়ে যে টাকাটা দলের ফান্ডে আসতো সেটা মোটেই হেলাফেলা করার মতো নয়, সুন্দর করে প্রোডাকশন করা যেত। কিন্তু এইবার আমি যেটাতে চলে আসবো, আমার প্রথম পর্যায়ের বক্তব্যটা শেষ করব, সেটা হচ্ছে আমরা কি নিয়ে কথা বলছি যেন, বর্তমান বাংলা থিয়েটার। তো সব থেকে এখানে আমার কাছে সব থেকে প্রধান শব্দটা হচ্ছে থিয়েটার। মানে আগে একটু থিয়েটার নিয়ে কথা বলতে হবে। তো মানে গ্রান্ট তো আছে, কিন্তু তার আগে সব থেকে গুরুত্বপূর্ণ শব্দটা এখানে থিয়েটার। এবং সে থিয়েটারটা প্রপারলি, এবং থিয়েটার আমার যত বয়স বাড়ছে, একটা বয়সে হয় কি, এই বয়সে এসে দুটো রকম ফিলিং হয়। একটা হয় ও গড টাইম ইজ রানিং আউট, আর তো সময় নেই, 50 বছর হয়ে গেছে, আমরা 50 বছর বয়সের অতিক্রান্ত করে ফেলেছি, তো 50 বছর হয়ে গেছে, এই আর তো সময় নেই। আরেকটা মনোভাব তৈরি হয়, পরিণত বয়সে পৌঁছেছি বলেই মনে হয় হাতে অনেক সময় আছে। এবং স্বপ্ন সন্ধানী বিগত আমাদের 27 বছর বয়স আমাদের দলে, আমরা পূর্ণাঙ্গ প্রযোজনা 31টা মতো করেছি। এই 25-26 বছরে 31 থেকে 32টা পূর্ণাঙ্গ প্রযোজনা হয়েছে, এবং 20টার কাছাকাছি স্বল্প দৈর্ঘ্যের নাটক হয়েছে, প্রচুর থিয়েটার করেছি। কিন্তু এই বয়সে এসে বুঝতে পারি যে সত্যি সত্যি কটার নাটক সত্যি সত্যি হয়ে উঠেছে। মানে অর্থাৎ তারায় তারায় কি মাল্যবান, কি সমুদ্রের মৌন, কি টু সাম এক্সটেন্ট ম্যাকবেথ, কি মাদার কারেজ, ধরলে আমার নিজের হিসেবে মনে হয় ভালো কাজ করতে পেরেছি হাতে গুনে 5টা। এমনকি যে নাটকগুলো ভীষণ সাকসেসফুল, হয়তো অন্য মানুষের খুব পছন্দ হয়েছে, সেই নাটকগুলোর কথা মানুষ বলে, কিন্তু নট নেসেসারিলি সেইগুলোতে আমি একমত। হয়তো লোকে বলেছেন ভালো হয়েছে, কিন্তু আমি জানি ভালো হয়নি, এরকম সংখ্যাও তো আছে। সুতরাং
ওই যে 5টা ভালো প্রযোজনা করতে পেরেছি, বাকি প্রযোজনা গুলো কি ফেলা গেছে? ফেলা যায়নি। ওইগুলো সবই প্রস্তুতি। অনেকদিন আগে আমাদের দলের যখন 10 বছর পূর্ণ হচ্ছে, তখন ওর দাদা লাল একটা চমৎকার লেখা দিয়েছিল আমাদের স্বপ্ন সদন ম্যাগাজিনে। তাতে লিখেছিল যে আমরা সবাই আসলে মাটির উপরে আঁকিবুকি কাটছি, একদিন ঠিক খুঁড়ে ফেলবো। তো এই ঠিক খুঁড়ে ফেলার প্রতীক্ষায় আমরা সকলেই আছি, অন্তত আমি তো আছি। মাটির উপর আঁকিবুকি কাটা চলছে, সেটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু মাটির উপর আঁকিবুকি কেটে চলাটা। যে প্রযোজনাগুলো ততটা সফল হলো না, যেরকম চেয়েছিলাম সেরকম হলো না, অন্যেরা ভালো বললেও যে প্রযোজনাগুলো সম্পর্কে আমি জানি খুব একটা ভালো হয়নি, আরো ভালো হতে পারতো, সেগুলো প্রত্যেকটাই খুব গুরুত্বপূর্ণ আঁকিবুকি কাটা। খুঁড়ে ফেলতে পেরেছি মতো মাত্র 4 থেকে 5 বার কি 6 বার, তার বেশি হয়নি। সুতরাং ওইটে আসল। আমি দলের সভ্যদের বুঝিয়েছি, নিজেকেও বুঝিয়েছি যে বাবু তোমরা যখন থেকে দলে এসেছিলে তখন তো সবাই দেখেছো এনএসডি তে সবাই ফ্লাইটে যাচ্ছে, এসি এতে যাচ্ছে, ওখানে 5 স্টারে থাকছে। আমরা যখন প্রথম এনএসডি গিয়েছিলাম গরমে ঘামতে ঘামতে, মে মাসের গরমে, হ্যাঁ, যা তা একটা হস্টেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো। কলসো করতে গেছি নর্থ বেঙ্গলে, সেখানে স্টেডিয়ামের ভেতরে থাকতে দিয়ে চারদিক থেকে ঠান্ডা হাওয়া ঢুকছে, এইভাবে কলসো করেছি তখন। পরবর্তীকালে যখন কৌশিক সেনের নাম ডাকা হয়েছে, স্বপ্ন সন্ধানের নাম ডাকা হয়েছে, তখন খাতির যত্ন ইত্যাদি, এবং নতুন মেম্বার এসে সেই খাতির যত্নের সময়টাই পেয়েছে। তো 92 থেকে যারা ছিলাম তারা এই খাতির যত্নটা দেখি। জীবনে প্রথম কলসো করতে পেরেছিলাম একটা আসানসোলে কলসো করতে গিয়েছিলাম, সেখানে একটা স্টেশনের ওয়েটিং রুমে থাকতে দেওয়া হয়েছিল। সেই ওয়েটিং রুমে দুদিকে পর্দা টেনে, একদিকে মেয়েরা একদিকে ছেলেরা, কমন বাথরুম। তাতেও কি বিপুল আনন্দ, গোটা রাত্রি উত্তেজনা কেটে গিয়েছিল। পরের দিন শো আছে, যদুবংশ নাটকের শো ছিল, ওইটাই থিয়েটার তো। এবং বিশ্বাস করুন, যে কোনো কারণেই হোক, সেটা আমার পরিবারের জন্য হোক, বাবা শ্যামল সেন, মা চিত্রা সেনের জন্যই হোক, অথবা আমার যে পরিবার রেশমি ঋদ্ধিকে নিয়ে, সেখানে একটা জিনিস পাই, সেটা হচ্ছে যে থিয়েটারটা যাতে আমাকে কোনোদিন ছাড়তে না হয়, তার একটা বন্দোবস্ত করা আছে। ওটা কেউ আটকাতে পারবে না। রান পাই না পাই কিচ্ছু এসে যায় না। থিয়েটার করার জন্য কিচ্ছু লাগে না, একটা দর্শক লাগে এবং একটা অভিনেতা লাগে। এবং থিয়েটারটা কতটা ইমাজিনেটিভলি করতে পারবো, সেইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। আমার ধারণা নীল চেতনা তো ব্র্যান্ড পায় না। তো আমি ওর সময়কালে যে চেতনাকে আমি দেখলাম, কাশিরাম থেকে, হ্যাঁ, ফ্যান্টাস্টিক ডন, প্রযোজনাগুলো হলো কি করে, হচ্ছে কি করে, জ্বলন্ত উদাহরণ আছে। আবার পাশে নান্দিকারের মতো দল আছে যারা দীর্ঘদিন ধরে গ্রান্ট পাচ্ছে, কিন্তু নান্দিকার কিছু মিসইউজ করেছে। আমার নান্দিকারের প্রচুর প্রযোজনা ভালো লেগেছে, প্রচুর প্রযোজনা ভালো লাগেনি, দ্যাটস আ ডিফারেন্ট কোয়েশ্চেন অলটুগেদার। কিন্তু নান্দিকার যে পরিমাণ কর্মকাণ্ড করে থিয়েটারকে কেন্দ্র করে, সেটা ঈর্ষণীয় এখনো। সুতরাং থিয়েটার মিসইউজ করে না গ্রান্টের টাকা। এবং খুব সম্প্রতি আমি যেহেতু বেশ কয়েকবার বিগত 2-3 বছরে বেশ ঘন ঘন বিদেশে গিয়ে থিয়েটার দেখার সুযোগ হয়েছে, এবং সেখানে থিয়েটার দেখতে গিয়ে আমি একটু ভেতরের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি। সেইখানে যে গ্রান্ট, আমি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির সঙ্গে তুলনা করছি, আমি বলছি অ্যাটিটিউডটা, মনোভাবটা। মানে এখানে একটা থিয়েটার দলকে বা একটা সাংস্কৃতিক কর্মীকে টাকা দেওয়াটা যেন প্রায় একটা অ্যাটিটিউডটা হচ্ছে ভিক্ষে দেওয়ার মতো। ওইখানে আমি ন্যাশনাল থিয়েটারে এবারে ইংল্যান্ডে গিয়ে একটা নাটক দেখতে গিয়েছিলাম। সেই নাটকটা মাস্টার হ্যারল্ড অ্যান্ড হিজ বয়েজ, একটা বিখ্যাত একজন সাউথ আফ্রিকান নাট্যকারের লেখা, অ্যাথল ফিউগার্ট। মানে মুগ্ধ হয়ে গেছি নাটকটা দেখে। তাতে ওদের লিটারেচারটা কিনলাম, লিটারেচারটা কিনে ওর কাছে ন্যাশনাল থিয়েটার সম্পর্কে লেখাটা আছে। তাতে ধরুন প্রায় 10টা পাতা আছে যে কোন কোন জায়গা থেকে কতগুলো গ্রান্ট ন্যাশনাল থিয়েটার পায়। সরকারি অনুদান ছাড়াও সাধারণ মানুষের কন্ট্রিবিউশন কত আছে ওই থিয়েটারগুলোতে। এখানে আপনি তো একটা টিকিট বিক্রি করতে গেলে আপনাকে শুনতে হয় 2টো পাস পাওয়া যাবে। তো আমি তো এই সমাজে দাঁড়িয়ে থিয়েটার করছি, যেখানে সিনেমা দেখার জন্য কিন্তু যখন আমার কোনো সিনেমা রিলিজ করে, কোন কাউকে বলতে শুনি না কৌশিক বাবু আপনার সিনেমাটা রিলিজ করেছে, 2টো পাস দেবেন। কিন্তু থিয়েটারের সময় কিন্তু 2টো পাস পাওয়া যাবে কেন? কেন? তো এইটা তো অ্যাটিটিউড সমাজে।
আমি একটা পাতা কথা বলে আমি শেষ করছি। একটা পাতা হঠাৎ খুলতে খুলতে দেখি একটা পাতা রয়েছে, সেই পাতাতে একটা তথ্য দেওয়া রয়েছে যে ন্যাশনাল থিয়েটার খুব সম্প্রতি এই 2013-14 সাল থেকে ওরা একটা স্পেসিফিক ওয়েবসাইট খুলেছে। সেই ওয়েবসাইটটা হচ্ছে যে ইংল্যান্ডে এই মুহূর্তে ওই থিয়েটার কমিউনিটির মধ্যে কানে শুনতে পারেন না এবং চলতে পারেন না এরকম অভিনেতা অভিনেত্রীদের সংখ্যা 19%। বিরাট একটা বিপুল সংখ্যা। এই অভিনেতা অভিনেত্রীদের জন্য ওরা আলাদা করে একটা সাইট খুলেছে এবং এইখান থেকে কাজ প্রোভাইড করা হয় ওই শিল্পীদের, যারা কানে শুনতে পারেন না এবং হাঁটাচলা করতে পারেন না, কোনোভাবে তারা ফিজিক্যালি ডিসেবলড। এবং সেইখান থেকে বিপুল সাড়া পাওয়া গেছে। ওই সমস্ত শিল্পীরা যারা শারীরিক ভাবে অশক্ত অক্ষম, তারা তাদের যে ট্যালেন্টটা তাতে চাপা দেওয়া যাচ্ছে না, বিভিন্ন টেলিভিশন ইত্যাদি থেকে তাদের জন্য কাজ আসছে। কারণ বিভিন্ন রকমের গল্প হচ্ছে এখন, ওয়েব সিরিজ এসে যাওয়াতে, টেলিভিশনের কাজ এসে যাওয়াতে বিভিন্ন রকমের মানুষের প্রয়োজন হচ্ছে। সেখানে শুধুমাত্র চলাফেরা করা অভিনেতাই এসেনশিয়াল নয়, অভিনয় ক্ষমতা আছে কিন্তু কোনো একটা কারণে সে হয়তো পাচ্ছে না, তাকেও কিন্তু আজকে শিল্পীরা তাকে ফেলে রাখছেন না। তারাও কিন্তু একজন প্রথম সারি শিল্পী হিসেবে তারা উঠে আসছেন, রোজগার করছেন। আমি বলছি যে এটার জন্য তো শুধু টাকার দরকার হয় না, এটার জন্য তো একটা গভীর ভাবনা চিন্তার প্রয়োজন হয়। এটা তো শুধু টাকার বিষয় নয়। তো এই মনোভাবটাই একটা বিরাট ব্যাপার। ফলে এই মনোভাবটা যে কোনো কারণেই হোক আমাদের দেশে ডেভেলপ করেনি। আমাদের দেশের যে কোনো রাজনৈতিক দল সবার আগে থিয়েটারটাকে বন্ধ করেছে। একদিক থেকে মুখ দেখিয়ে বলেছে যে কটা লোক থিয়েটার দেখতে আসে, কিন্তু সবার আগে খেয়াল করে দেখুন নাটকের ইতিহাস উনি বলছিলেন না, যে নাট্য নিয়ন্ত্রণ বিল থেকে যদি আমরা ধরে আজকের বিজেপির সময় যদি আসি, নানান রকমের সেন্সরশিপের মধ্যে দিয়ে থিয়েটার গেছে। সবার আগে থিয়েটারকে বন্ধ করার চেষ্টা হয়েছে। থিয়েটারের শক্তিটা বুঝেই বোধহয় থিয়েটারকে নানান রকম ভাবে থামানোর চেষ্টা হয়েছে। সুতরাং প্রথমত হচ্ছে যেটা পরিষ্কার, যেটা বলে শেষ করেছে, গ্রান্ট পাচ্ছি বলে যারা পাচ্ছেন, এটা পাচ্ছি বলে আমি নিচু হয়ে গেলাম বিষয়টা সেটা নয়। মানে এটা এমন নয় যে আমার প্রাপ্য নয় এরকম কোনো টাকা আমাকে দেওয়া হচ্ছে। কোন সরকারের ব্যক্তিগত কোষাগার থেকে এই টাকা আসছে না, এটা মানুষের টাকা। এবং মানুষের টাকাটা খুব কম সংখ্যক দল, আবারও বলছি, যারা হয়তো সত্যি সত্যি নয় ছয় করেছে, বদনাম করেছে, কিন্তু অধিকাংশ দল কিন্তু নিষ্ঠার সঙ্গে অত্যন্ত ভালোভাবে থিয়েটার করছে। এটা এক। এবং যেটা বলে শেষ করি সেটা হচ্ছে যে গ্রান্ট নেই, তাতেও আমার থিয়েটার করাটা আটকাবে না। 92 থেকে 2000 সাল পর্যন্ত আটকায়নি। তারপর যখন মাঝখানে 5 বছরের জন্য সুজাতা সদনে চলে গিয়েছিলাম, সে 5 বছর সুজাতা সদনে শুধু সুজাতা সদনে থিয়েটার করেছি, আনন্দবাজার পত্রিকায় একটা বিজ্ঞাপনও দিইনি। এবং ওই সময়টা 2004 থেকে 2009 পর্যন্ত স্বপ্ন সন্ধানী ন্যাশনালি সব থেকে বেশি পরিচিতি লাভ করেছে। সব থেকে বেশিবার ন্যাশনাল স্কুল অফ ড্রামা ফেস্টিভ্যালে স্বপ্ন সন্ধানী ওই পিরিয়ডটা দিয়ে গেছে, যেখানে যে সময়টায় আমরা একাডেমিতে থিয়েটার দেখতে আসলে বহু লোক জিজ্ঞেস করতেন যে আপনারা থিয়েটার করেন না? আমরা করি তো, সুজাতা সদনে করি, আনন্দবাজারে তো বিজ্ঞাপন দেখি না। কারণ আনন্দবাজারে বিজ্ঞাপন দেওয়া মানে আপনি থিয়েটার করেন, নাহলে করেন না। এই যে অনেকগুলো মাইন্ডসেট, এগুলো তো আস্তে আস্তে বদলাচ্ছে। এখন দেখবেন এখন আনন্দবাজার পত্রিকায় কটা বিজ্ঞাপন থাকে, সবাই কিন্তু অনলাইনে চলে গেছে। সুতরাং সময় পাল্টাচ্ছে, সুতরাং আমাদেরও বদলাতে হবে। যদি গ্রান্টটা আমরা না পাই, সেই অল্টারনেটিভ ওয়েতে থিয়েটার করার শক্তি বাংলা থিয়েটারের আছে। আমি তো মনে করি আমার দুপাশেই যারা বসে দাঁড়িয়ে আছে, আর যদি সত্যি সত্যি নীল আর গ্রান্ট না পায়, সন্নিদের হঠাৎ করে নান্দিকারের গ্রান্ট কোনোদিন বন্ধ হয়ে যায়, তাহলে কি ওরা থিয়েটার করবে না? অবশ্যই করবে, আমরাও করবো। এইটা আমার মোটামুটি বক্তব্য। তো মানে অধিকাংশ কথা বলেই দিয়েছে যেগুলো আমার ভেতরে ছিল। আসলে একটা খুব মজার বিষয় হয়, আমি সাধারণত নান্দিকারকে নিয়ে যখন কথা হয় তখন এতদিন আমার বাবাই এসেছেন, বাবাই কথা বলেছেন। তো এই এত এরকম যেখানে কৌশিকদা থাকবে, নীল থাকবে, সেখানে এরকম আলোচনা সভায়, ওদের সিরিয়াস আলোচনা সভায় প্রথম আমাকে ডাকা হয়েছে। আমি আজকেই সেটা ভাবছিলাম যেটা কিভাবে হলো, কিভাবে এই নান্দিকারের বিশাল, মাঝে মাঝে বোঝা মনে হয়, এই মাঝে মাঝে এই বিশাল ইনস্টিটিউশনের এই পুরো লেগাসিটা হঠাৎ যে কে আমার ঘাড়ে দিয়ে দিল আমি জানি না। এটা একটা সময় নান্দিকারের বাইরে একটা চায়ের দোকান আছে, মহেন্দ্রদার চায়ের দোকান, সেখানে অনেকেই আড্ডা মারতো গিয়ে।
সবাই যেত ওখানে বসে। তো আমার মনে আছে খুব ছোটবেলায়, আমি তখন বোধহয় কলেজের ফার্স্ট ইয়ারে পড়ি ওরকম, আমার গতকাল 45 হলো। তো আমার মনে হলো যে আমি যদি 90 বছর অব্দি বাঁচি তাহলে আরো আমার নতুন জীবন শুরু হলো আর কি গতকাল থেকে। তো আহ, তো আমি ওখানে না বসে ভাবতাম, আমি একবার দেবুদাকে জিজ্ঞেস করেছিলাম যে দেবুদা, বাবা যদি না থাকে তাহলে নান্দিটার কি হবে, কে চালাবে? বিকজ আমি তখন ওটাতে অভ্যস্ত যে বাবাই সব দেখে, আমরা গিয়ে নাটক করি। দেবুদা তখন আমাকে বলেছিল চলবে না রে, এই বিশাল অর্গানাইজেশন কি করে চালাবি, চলবে না। আর সেদিন কি আমার মনে হয় এটা বলছে চলবে না মানে বাবা না থাকলে নান্দিকা থাকবে না, আমি হতেই দেবো না, আমি করব। আর যদি কেউ না করে আমি একা দাঁড়িয়ে যা পারি করব। কারণ সামহাউ অর দি আদার নান্দিকারের সম্পর্কে কেন আমার এটা আছে জানি না, আমার নিজের বেঁচে থাকাটার সঙ্গে নান্দিকার খুব ইম্পর্টেন্টলি লিঙ্কড। এটা সত্যি, এটা যে আমাকে চেনে বুঝবে, এটা শুধু আমার বাবার জন্য নয়, আমার মায়ের জন্য নয়, এটা আমার জন্য। নান্দিকার অনেক সময় আমার হেরে যাওয়াটাকে মানে আমাকে জিতিয়ে দিয়েছে অনেক সময়। আমি যে ভীতু মেয়েটা ছিলাম, যে ইন্ট্রোভার্টেড লোক ছিলাম কলেজে থাকার সময়, সেই স্টেজে দাঁড়িয়েছি যখন, অনেকে আদর করেছে, একসাথে কিভাবে টাকা থেকে না থেকে কাজ যখন হয়ে গেছে, আমার মনে হয়েছে যে আমি অসম্ভব একজন পাওয়ারফুল লোক। আমার ভেতরে যে শক্তি আছে সেটা কোনোভাবে এই দলটা আমাকে, এই নামটা আমাকে সাহায্য করেছে, নান্দিকার যে ভালো করে। তো তার ফলে আমি জানি না আমার কিরকম একটা অজান্তেই, আমার কেউ আমাকে বলে দেয়নি যে আমাকে দায়িত্ব নিতে হবে। কিন্তু আস্তে আস্তে যখন গৌতম দা নান্দিকা ছেড়ে চলে যায় এবং দেবুদা অন্যান্য কাজে অন্যান্য শোতে ব্যস্ত হয়ে যায়, দলে সময় দিতে আর পারে না, তখন আর কেউ ছিল না। আমার মনে হয়েছিল যে তাহলে বোধহয় আমাকেই এবার, এবং আমি একটু খুশিও হয়েছিলাম, কারণ এইবার মনে হয়েছিল যাক, এবার আমার নিজের মতো করে আমি চেষ্টা করব। আমি যা মনে করি, আমি আমি নিজে খুব নন হায়ারার্কিক্যাল লোক আর কি। আমি মনে করি যে আমি যাদের সঙ্গে কাজ করব, আমি যতটা ইম্পর্টেন্ট, আমার আশেপাশে যারা আছে তারা আমার মতো ইকুয়ালি ইম্পর্টেন্ট। আমি একেবারেই এরকম না যে আমি বসে তোমাকে 2 টাকা দিচ্ছি তুমি আমার কাজটা করে দাও, এরকম আমি নই। আর আমি খুব একটা ওই কৌশিতার মতোই অডিটের ব্যাপারে, দলের ব্যাপারে কত কি টাকা আসছে কিচ্ছু বুঝি না, এবং আমি নিজে পার্সোনালি গ্রান্টটাকে হেট করি। কারণ আমার মনে হয় যে এই যে অনুদান আমাকে কেউ এটা দিচ্ছে, হ্যাঁ দিচ্ছে, মানে তা তো দেওয়াই উচিত, 6,000 টাকার থেকে অনেক বেশি দেওয়া উচিত আর কি। মানে একজন ভালো অভিনেতাকে তো মাসে 50,000 টাকা দেওয়াই উচিত সরকারের। হ্যাঁ, মানে 6,000 টাকাটা ছুঁড়ে আমাকে দিচ্ছে যেন তার বাবার সম্পত্তি, কিন্তু এটা তো আমি নিচ্ছি আবার লুপে। এইটা কোথাও একটা ভেতরে একটা ভীষণ হেরে যাওয়া আমার মনে হয়, আমার নিজের কষ্ট হয়। আমি নিজেও সরকারি চাকরি করি, আমি যেদিন যেদিন যাই না, আমি যদি রোজ যাই আমি তাহলে অনেক টাকা মাইনে পাওয়ার কথা, আমি যেদিন যেদিন যাই না আমি নিজে গিয়ে উইদাউট পে করিয়ে আসি। আমি জানি না আমি পেনশন পাবো কিনা, আমার কিছু যায় আসে না, আমি অতদিন বাঁচবো কিনা কে জানে। তো সেটাই আর কি, মানে আমার মনে হয় যে আমি যতটা কাজ দেব, পরিশ্রম দেব, আমি যেন ঠিক ততটাই টাকা পাই। এই অনুদানের ক্ষেত্রে বা গ্রান্টের ক্ষেত্রে এখানে আমি আমার বাবার সঙ্গে একেবারেই ভিন্ন মত আমার। আমি চাই কোনোদিন গ্রান্ট বন্ধ হয়ে যাক, সত্যি, কিন্তু আমি চাই এই কারণে, আমি চাই যে তখন আমার মধ্যে আদৌ দম আছে কিনা, আমি কি পারি, আমি ভালো অভিনয় করে ভালো নাটক করে হাউসফুল করতে পারছি কিনা, আমি সত্যি 10,000 টাকার আর্টিস্ট কিনা বা 1,000 টাকার আর্টিস্ট কিনা, তখন সেইটা বোঝা যাবে। যেটা হয়ে গেছে যে এই টাকা থাকার ফলে আমরা খানিকটা অনেকেই ভাবছি যে এটা এই সিস্টেমটা চলবে, এই সিস্টেমটা কিন্তু চলবে না। গতকালই জহরদার সাথে আমার কথা হচ্ছিল, জহর সরকার, উনি বলছেন যে এটা বন্ধ হয়ে যাবে, এবং গ্রান্ট কিন্তু বন্ধ হয়ে যাবে। এই সরকার আসুক বা পরের সরকার আসুক, কেউই চায় না যে তারা পয়সা দেবে আর সেডিশন হবে আর কি। আর আমাদের তো খুব জোর গলা, আমাদের গলাগুলো তো আটকানো যাবে না, তার ফলে ওরা ওদেরই বিরুদ্ধে কথা বলার জন্য আমার মনে হয় না টাকা দেবে। তো এটা বন্ধ হয়ে যাবে, এটা ডেফিনেটলি যাবে। আমি যেটা ঠিক করেছি তারপরে যে নান্দিকারে যখন আমি 2012 থেকে, একটা খুব ইন্টারেস্টিং জিনিস হয়, 2012 থেকে এই পুরো দলের দায়িত্ব আমার কাঁধে আসে কি করে আমি জানি না, আমার জীবনের একটা ট্রানজিশন, এবং সেই সময় দলে অনেকগুলো নতুন ছেলে মেয়ে আসে, সপ্তর্ষি, অর্ঘ্য, অয়ন, অনিন্দিতা, শুভদীপ, অনেকগুলো ছেলে মেয়ে আসে, এবং তাদের সঙ্গে ইন্টারাকশনে কথা বলতে বলতে আমরা একটা নিজেদের ভিতরে একটা মডেল ঠিক করি, যে মডেলটা বাবাও রাজি হন। সেটা হচ্ছে প্রত্যেককে বলা হয় তোমাদের এই যে এখানে আসছো কিছু কিছু জিনিস জেনে নাও, এখানে কেউ তোমার জামা কাপড় ইস্ত্রি করে দেবে না, কেউ তোমার সেট লাগিয়ে দেবে না, কেউ কিচ্ছু করে দেবে না তোমার জন্য, তোমাকে এসে এখানে সারাদিন পরিশ্রম করে কিচ্ছু না পেয়ে এখানে কাজ করতে হবে। এবং
দলে তুমি যদি আছো, তুমি যদি দলকে কিছু দিতে না পারো, তুমি সাইডে যদি বসে থাকো, বসে আড্ডাবাজি করো, তাহলে প্লিজ তুমি দলে এসো না। তুমি যদি দলে থাকো তাহলে তোমাকে কোনো একটা ভাবে কন্ট্রিবিউট করতে হবে, আইদার লেখা মানে নাটক লিখে কিংবা অভিনয় করে কিংবা কিছু একটা জোগাড় করে দিয়ে কিংবা একটা সেট বানিয়ে দিয়ে কিছু না কিছু করে তুমি আমার উপরে কিন্তু প্যারাসাইট হয়ে থেকো না। আমি তোমাকে মাসের শেষে 2000 টাকা দেবো, সেই টাকার লোভে তুমি প্লিজ আমার উপর প্যারাসাইট হয়ে থেকো না, কারণ আমি পারবো না। এবং এটা সত্যি অদ্ভুত ভাবে এটা সম্ভব হয়েছে, কারণ এই যে গ্রান্টটা সেটাও তো 3 বছর পর পরে আসে। তো সারা জীবনই আমি দেখেছি টাকা নেই, তারপর যে নান্দিকারা ফেস্টিভ্যাল করে 10 দিনের ফেস্টিভ্যাল, মানে এতদিনের ফেস্টিভ্যাল আমার সেটা নিয়েও একটুখানি ভয় লাগে প্রত্যেকবার। এই তো 16 তারিখ থেকে শুরু হবে, প্লাস আমাদের একটা জমির কাজ হচ্ছে, তো প্রত্যেক দিনই একটা মাঝে মাঝে কোল্ড সোয়েট হয় যে এত টাকা কোত্থেকে পাবো, কে দেবে, কিন্তু কিছু না কিছু করে হয়ে যায়। 2012 থেকে এই সিস্টেমটা চালু করার ফলে যেটা হয়েছে যে সবাইকে একদম, এবং সেটা খুব কড়া ভাবে আমি খানিকটা করেছিলাম, যে যখনই আমি দেখছি যে কেউ ওয়েস্টফুলি বসে আছে বা কেউ অর্ডার করছে বা কেউ এক্সপেক্ট, আমি নিজেও সেটা করি, আমার ব্যাগ আমার দলে কেউ বয়ে দেয় না, কারণ ওটা আমার রাইট যে আমি ফিট কিনা আমার ব্যাগ নিয়ে যাওয়ার জন্য। আমার 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 জামা কাপড় কেউ ইস্ত্রি করে দেয় না, আমি নিজে ইস্ত্রি করে নিই, আমাদের ওরকম করে আলাদা আলাদা লোক নেই। এখন এটা আমি অনেক দলে দেখেছি চালু হয়েছে, যেটা আমার মনে হয় খুব ভুল পদ্ধতি, যে একটা সেট লাগানো হবে, সেই সেটের আলাদা গাড়ি আসে, সেই সেটটাকেও লাগিয়ে দেয়, আরেকজন উঠে স্টারের মতো অভিনয় করে দেয়, এটা খুব ভুল পদ্ধতি। আমার দলে আমি নিজেই সেটটা নামাই, সেটটাকে দাঁড় করাই, এবং এই যে পরিশ্রম, এই যে বাবাদা বলছিল না যে আগে যখন যেতাম সেকেন্ড ক্লাস ট্রেনে আর একটা এই দড়িটা নিয়ে থাকতাম, সেটা যে আনন্দ ছিল, কোনো 5 স্টার হোটেলে সেই আনন্দ সত্যি নেই। এই কিছুদিন আগেও একটা ট্রেনে রিজার্ভেশন ছিল না, আমরা কাগজ পেতে বাথরুমের কাছে বসে গেছি, ইট ওয়াজ লাইক আমার মনে হচ্ছে আমি এখন এটা পারি, আমি এখনো একটা লাভ দিয়ে উঠতে পারি, এবং আমি আই এম লাইফ, আমি এখন এটা পারি, কেউ আমাকে তোমাকে টাকা দেবো বা দেবো না এই খেলা দেখে আমাকে মারতে পারে না। আমাদের তো অনেক সময় এখন অনেক শো কমে গেছে, কারণ অনেক হল পাওয়া যায় না, তা আমার মনে হয়েছিল যদি কোনো হলে করতে না দেয় আমি রাস্তায় করবো দাঁড়িয়ে, কিন্তু আমি পারবো, আমাকে কেউ মারতে পারবে না, এটা আমি ডেফিনেট আমি জানি। তো গ্রান্ট আসুক না আসুক, এবার চাই বন্ধ হয়ে যাক, কেন বন্ধ হয়ে যাক, এটা হয়তো খুব মানে ইরাশনাল শোনাচ্ছে, বন্ধ হয়ে যাক, কারণ তাহলে কিন্তু বোঝা যাবে যে সত্যি কার কত দম, এটা বোঝা যাবে। এখন একটা সিস্টেম চালু হয়েছে, একজন অভিনেতা সে হয়তো কিছুদিন অভিনয় করছে, সেটা অভিনয় করলো, তাকে হয়তো শোয়ের শেষে 2000 টাকা দেওয়া হলো। আমি একটা নাটক দেখতে গেছিলাম কিছুদিন আগে, এরকম একটি ছেলে অভিনয় করছে, দর্শক হয়েছে 9 জন, 9 জন দর্শক হয়েছে সে, এবং এই ছেলেটিকে যদি 1000 টাকা দেওয়া হয়, মানে সেটাও ইকুয়াল নয়, তাহলে 9 জন দর্শকে মানে যে ছেলেটি অভিনয় করছে তাকেও জানতে হবে যে আমি যেন লোকটা আনতে পারি, যদি আমি লোক আনতে না পারি তাহলে আমার টাকাটা চাওয়া উচিত না। এই যে একটা সিস্টেম শুরু হয়ে গেছে না, যে আমি গিয়ে পাঠ করবো, কি করলাম গুলি মারো, আমি টাকাটা পাবো, this cannot be an attitude, this attitude হচ্ছে আমি কি পাবো এটা না, আমি কতটা দিতে পারি। একটা দলকে দাঁড় করানো, সেই নান্দিকার হোক বা নতুন কোনো দল হোক, যে কেউ সবাই চেষ্টা করা উচিত যে একটা দল আমি কি করতে পারি দলটাকে সার্ভ করতে। এবার কি হয়েছে, ধরো আমাদের দলে যে অনেকগুলো ছেলে মেয়ে আছে, একটি মেয়ে কোনো চাকরি টাকরি করে না, সে ভাবতো যে বাবাদি আমি কি সাহায্য করতে পারি, তুই কি সাহায্য করতে পারি, মেয়েটি খুব ভালো আঁকে, ও মধ্যমগ্রাম থেকে আসতো, এই কয়েক বছরে ওর মধ্যমগ্রামের ওখানে একটা আঁকা স্কুল চালু করেছে মেয়েটি, শ্রীমন্তী, সেখানে ভালোই রোজগার হয়, এবং সে আমাদের মাঝে মাঝে দলে টিফিনের টাকাটা দেয়, এসে শোয়ের দিন যে টিফিনের টাকাটা হবে, শ্রীমন্তী আগের দিন এসে বলছে বাবাদি আচ্ছা আমার টাকা দিয়ে দলের টিফিনটা হোক। বা এই যে আমাদের ফেস্টিভ্যাল শুরু হবে, আমাদের একটি ছেলে IIT IIM পাশ করে এসেছে, সে সারা বছর বিভিন্ন জায়গায় পড়াতে যায়, এই ফেস্টিভ্যাল ওর থেকে 5 লক্ষ টাকা ধার নেওয়া হবে। বা এই মুহূর্তে সপ্তর্ষি এখন সিরিয়াল করতে যাচ্ছে, ওর থেকে অলরেডি পরের মাসের যে মাইনে ইত্যাদি করা হবে সেসব টাকা পয়সা নেই, ও দেবে। এইটা খুব মহা মেরা, সেটা আমি বলছি না, আই এম জাস্ট সেইং দ্যাট তুমি যে অর্গানাইজেশনটাতে থাকতে চাও, যেটাকে তুমি নার্চার করতে চাও, তাতে তুমি তোমার সবটুকু দাও, সবটুকু তুমি চেষ্টা করো দিতে। এইটা যদি অ্যাটিটিউড হতে পারে, বা ধরো আমাদের দলে যে মেয়েটি নেই, আমাদের একটি মেয়ে ইন্ডিগোতে এয়ার হোস্টেস, সে দলে থাকতে পারে, সময় দিতে পারে, এবার সে খুব কান্নাকাটি করছে আমি কিভাবে কন্ট্রিবিউট করতে পারি। তো কি কন্ট্রিবিউশন হয়, যে যখন ইন্ডিগোর কোনো টিকিট ইত্যাদি কাটা হয়, ওই মেয়েটি ঝাঁপিয়ে পড়ে ঠিকঠাক রিজার্ভেশন করে দিয়ে, মানে সবাই কিছু না কিছু ভাবে
একটা চেষ্টা করছে একটা দলকে কি করে বাঁচিয়ে রাখা যায়, কারণ এটা তার বাড়ি, এটা তার নিজের বাড়ি। আমার বাড়িতে যদি আজকে বাথরুমটা ভেঙে যায় তাহলে আমার দায় বাথরুমটাকে পরিষ্কার করা বা এ করা। আমি এলাম, এসে আমি দুটো বড় বড় কথা বললাম আর আমি তারপরে ভাবলাম যে কত টাকা আজকে পাওয়া যাবে। এই অ্যাটিটিউডটা যদি ঠিক হয়ে যায় তাহলে এনিথিং ইজ পসিবল। সেখানে এই যে যেটুকু টাকা দেয়, হ্যাঁ নান্দিকার অনেকগুলো গ্রান্ট পায়, সত্যি কথা বলতে কি সেই গ্রান্টের পয়সা আমি এত কি চোখে দেখিনি, কারণ আমি আমাদের দলের সিস্টেমটাই হচ্ছে যে যারা চাকরি করবে তারা কোনো টাকা পয়সা পাবে না, মানে সরকারি চাকরি না, যে কোনো যার কোনো আর্থিক উপার্জন আছে তাকে দেওয়া হবে না, যার আর্থিক উপার্জন নেই, যেমন আমাদের শুধু অভিনেতা না আরো যারা যারা আছে যারা দলকে সাপোর্ট করে তারা কিছু কিছু টাকা তাদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয়। তার ফলে এই টাকাটাতে কিছুই হয় না, এই টাকাটাতে কিছুই হয় না, এবং তার জন্য এত কথা শুনতে হয়, তার থেকে মারা বলি যাই না টাকা। সিরিয়াসলি মানে আমার মনে হয় অনেক ভালো থিয়েটার করা যাবে, অনেক যে কথাগুলো বলতে চাই। যেমন এই বছর ন্যাশনাল স্কুল অফ ড্রামায় বিগত 2 বছর কেন জানি না আমাদের নাম বাদ করে যাচ্ছে। তো ভালোই হয়েছে, নান্দিকার বোধহয় অনেক, বাবা আমাকে বলে নান্দিকার অনেক খেয়েছে বুঝলি তো, এবার একটু কিছুদিন ডায়েট হচ্ছে, তো হচ্ছে ডায়েট, বাবা আমি কি করলাম জানি না, তো এবার বেঁচে গেছি। কারণ আমাদের নতুন নাটক মানুষ, সেটা আবার হিন্দিতে, তাতে আবার সরকারের বিরুদ্ধে ঘুরি ঘুরি কথা আছে, তো ভাবিস এবার নিয়ে যায়নি, নিয়ে গেলে হয়তো ওখানেই পুঁতে ফেলতো। তো যাই হোক, মানে দিস ইজ কন্টিনিউ, মানে আমি সেটাতে ভয় পাবো, মন খারাপ করবো, ফ্র্যাঙ্কলি আই ডোন্ট গিভ আ এফ আর কি। সত্যি মানে যদি না দেয় না দেবে আমি করবো ভাই, এবং আমার সাথে আমার কিছু ছেলে মেয়ে আছে তারা বাঁচাবে, তারা করবে, তারা সেইভাবে গিয়ার্ড। এই যে সকাল থেকে আজকে কাল রাত্রিরে আমাদের জমিতে লোহার রড ঢুকেছে, জমিতে সাপখোপ আছে, মশা আছে। আমি রাত্রিবেলা 2টোর সময় যখন যাই তখন 10টা ছেলে দাঁড়িয়েছিল জমিতে, ওরা ওখানে জিনিসটাকে বিল্ড করছে, খুব মজা লাগে। সল্ট লেকের মতো জায়গায় চারিদিকে সবাই বড় লোক, কোটি কোটি টাকা তাদের, আমাদের কিচ্ছু নেই, আমরা চুপ করে ওখানে দাঁড়িয়ে আছি। কিন্তু তখন মনে হয় যে উই আর আ পার্ট অফ আ রেভলিউশন, কিছু একটা করছি এখানে দাঁড়িয়ে, এখানে এতগুলো ছেলে মেয়ে একসাথে বসে ওখানে চা খাওয়া হচ্ছে, গান হচ্ছে, এবং কোনোদিন ওখানে একটা ছোট্ট ঘর হবে যে ঘরটা আমাদের হবে। এইটা মানে ইট ক্যান বি ডান, ইট ক্যান বি ডান। আসলে মানুষের দরকার, মানুষের দরকার যে নিজে ভালোবেসে যত্ন করে করবে, আর একটু নিজের কথাটা কম ভাববে, আরো কি করে দেওয়া যায় এটা ভাববে। হোপ আই মেক সেন্স। আসলে বাবুয়া যেটা দিয়ে শেষ করলো, অরুণ মুখোপাধ্যায় তার একটা নাট্যগ্রন্থে আমার মনে আছে, আমি যখন বাবান দ্বারা আমাকে সাংস্কৃতিক স্মৃতি পুরস্কার দেয় তখন আমি বলেছিলাম যে অরুণ মুখোপাধ্যায় লিখেছিলেন আমার 2 পুত্র যেন সারা জীবন এটার থেকে কি পাবে না ভেবে কতটা দিতে পারবে সেটাতে আবদ্ধ থাকে। ওইটা যে ছোটবেলায় অনেক অনেক আগে বইটা বেরিয়েছিল, ওই যে মাথায় ঢুকিয়ে দিয়েছিল, আমি বলেছিলাম সেটাই বোধহয় কেলো করেছিল, যাকে সেটা কেলো করেছে না ভালো করেছে সেটা সময় প্রমাণ করেছে। কিন্তু আমার মতে আজকের যে বিষয়, এই যে অনুদান ব্যতিরিকে স্বনির্ভর হতে পারে কিনা, তো অনুদান বিষয়টা আমাদের একটু যদি পেছনে ফিরে যাই, অনুদান বিষয়টা প্রথমত আমি প্রথম শুনি অনেক পরে। বাবান্দা বলছে 2002 থেকে, আমি 2000 সালের পরে গ্রান্ট নামক কিছু, যেটি বলে স্যালারি গ্রান্ট, 12 জনের নাম যায়, তারও 13+1 2+1 কি অঙ্ক কে জানে বাবা, তুই 2 লাখ না আমি 3 লাখ, ও তাহলে 6 লাখ। এই যে ব্যাপারটা, এই যে রেশারেশি, এইটা আমি অনেক অনেক পরে জেনেছি। কারণ আমি দেখেছি যে থিয়েটারটা যে দলটা থিয়েটার করছে, যে তোলা নামক যে দলটা, যেখানে আমি দেখেছি আমার যে দল, সেই দলে যারা থিয়েটার করতে আসছে তারা চাকরিজীবী, তারা কোনো না কোনো ভাবে তাদের রোজগার করে, কেউ কম করে কেউ বেশি করে। সন্ধ্যেবেলা থিয়েটারটা যেটা করে অসম্ভব ভেতর থেকে করে, প্যাশনেটলি করে, এবং সেটার পেছনে তার বিনিময়ে তারা কিচ্ছু চায় না। ফিলোসফিটা হচ্ছে আমি থিয়েটারকে দিয়ে সমৃদ্ধ হতে চাই, মানুষ হিসেবে, অভিনেতা হিসেবে, সংগঠক হিসেবে। এরকম মানুষও ছিলেন, অভিনয় করতেন না, দারুণ সংগঠক ছিলেন আমাদের চেতনা, তিনি আজ নেই। মানে এবারে এরকম প্রচুর মানুষ ভিড়, সেটা নান্দিকারও আমি জানি ছিল, আমার ধারণা নিশ্চয়ই ছিল এরকম মানুষ, এবং আরো যারা দল 70-এর দশকে করছে,
একটু ব্যাক মানে রিওয়াইন্ডে না গেলে আজকের সময়টা বোঝা যাবে না। 80 দশকেও তাই হয়েছে, এবং যে ঘটনাগুলো বলছি তো হাড় ঘটেছে, মানে ইনফ্যাক্ট মানে রিজার্ভেশন না পাওয়া, আর এসি তো কি, এসির ফুল ফর্ম কি আমরা জানতাম না, মানে এসিতে যাওয়া, এগুলো মানে এগুলো এখন খুব রোমান্টিক শোনাবে, হা হা আপনারা যেতেন গরমে, তাতে কি আমরাও যাবো, এখনকার কেউ বলতো আরে তার মানে কি আমরা যেতাম গরমে, কেন যেতাম, কারণ সেই টাকাটা আমরা পেতাম না, তার টাকাটা বাঁচাতে হতো, আমাদের জার্নির টাকাটা বাঁচাতে হতো, সেইভাবে কতটা সেভ করা যায় থিয়েটারের জন্য, সেইভাবেই থিয়েটারের দলগুলো স্বনির্ভর হয়েছে। কিভাবে হয়েছে তাহলে? গ্রান্ট শব্দটা তো পরে এসছে, আমি অবশ্য জানি না সেই সময় অন্য কোনো দল কিছু পেত কিনা কেন্দ্রীয় অনুদান, আমি একদম আমার চোখের সামনে দেখাটা বলছি। আমার ধারণা তাহলে এত বছর ধরে চেতনার যে 47 বছর বয়স হতে চলেছে 22 তারিখ আগামী, তাহলে চেতনা গ্রান্ট পাই 2000 সালে বোধহয় সুমন মুখোপাধ্যায় বলে জোর করে দাও তিস্তাবারের বৃত্তান্তের সময়, তাই অমিতাভ দা, হ্যাঁ ওই সময় বোধহয় প্রথম কোন অনুদান পেল। তাহলে 72 সাল থেকে 2000 অব্দি দলটা চললো কি? এটা কিন্তু বড় প্রশ্নটা ভাবতে হবে, কিভাবে চললো। এবার আমি বলি এর উত্তর এক হচ্ছে লুকিয়ে আছে যারা থিয়েটার করছে, ঠিক বাবুয়া যেটা বললো, যারা করছে তাদের কোনো দাবি দেওয়া চাহিদা ছিল না, কোনো দাবি দেওয়া। আমাদের দলের একজন দিলীপ দা সম্প্রতি মারা গেলেন, স্মরণ সহ দিলীপ দা জীবনে কি পেল, দিলীপ দাকে কজন চিনল, সেলিব্রিটি হতে পারলো না, কিন্তু দিলীপ তো ভালোবাসা পেয়েছে মানুষের। তো এখন যখন কেউ থিয়েটার করতে আসছে, আমি তো এবার আমার প্রথমত আমি এই দুজন বাবান্দা এবং বাবুয়ার থেকে সবচেয়ে উইক সংগঠক, আমি একেবারেই সংগঠক নই, আমি অত্যন্ত কাঁচা, কারণ আমি প্রফেশনাল একজন লোক। প্রফেশনাল মিনস আমি বলতে চাইছি আমি অভিনয় করে রোজগার করে খাই, থিয়েটারের সঙ্গে আমি কোনোদিনই পয়সার বিষয়টা ভাবিনি। কিন্তু পরবর্তীকালে একটা ফেজ এলো, দেখলাম আমি যখন 2010 থেকে দেখলাম থিয়েটার করলেও কিছু টাকা দিচ্ছে, 500 700 200 যাই হোক, এই ফেজটা আমার কাছে খুব চমকের ব্যাপার, ভালো লাগার ব্যাপার আছে। অনেকে হয়তো বলবেন হয়তো ভালো দিক, থিয়েটারকে পেশা করছে, এখন থিয়েটারকে পেশা করছে এটা একটা বিরাট বিরাট বিস্তারিত আলোচনা আজকে এখানে না করাই ভালো। কিন্তু আমার মতে কোনো এই যে আজকে অভিনেতা গজিয়ে উঠছে, বাবুয়া যেটা বলছে আমি একেবারেই একমত, যে এই টাকা না দিলে করবো না, ওই টাকা না দিয়ে করবো না। যেটা নতুন ছেলে যখন দলে আসছে, সে যখন তৈরি হচ্ছে, ভালো অভিনয় করছে, বুঝতে পারছি এর মধ্যে ভালো উপাদান আছে, আর 4-5 বছর লেগে থাকলে হয়তো সে অভিনয় করেই রোজগার করতে পারবে। তার কোথাও মনে হচ্ছে না হাততালিতে তো পেট ভরে না, টাকা লাগবে। আর হাততালিতে পেট ভরবে না তো কি হয়েছে, হাততালিতে মন ভরবে, হাততালিতে যে উপাদানটা পাবে সেটা 10 বছর বাদে গিয়ে রোজগার, সময় দিতে হবে তো মানুষকে। তার মানে আজকে থিয়েটারের পরিবেশে এই ইনগ্রেডিয়েন্টসটা ঢুকে গেছে, থিয়েটার করলে টাকা দেবে, আর যে দল গ্রান্ট পায় ওই গ্রান্ট পায়, এই এনএসডিতে তো খাওয়ার টাকা দেয়, খাওয়ার টাকাটা ঠিক দিচ্ছে, কত হয় বলতো। সো এভরিবডি আসল জিনিস ছেড়ে তার অভিনয়টা কত ভালো হচ্ছে, সেটা দলকে সার্ভ করছে কিনা ভুলে প্রথম দল বিষয়টাই উঠে যাচ্ছে, আস্তে আস্তে দল কনসেপ্টটা উঠে যাচ্ছে। কি দল? চেতনা নান্দিকাকে যারা ভালোবেসেছে, এবং স্বপ্ন সন্ধানীকেও আমি দেখেছি, এখনো অনেকে আছে, মানে কাঞ্চন না করলেও কাঞ্চন যা ভালোবেসেছে দলকে, যা এফোর্ট দিয়েছে, একজনে তো দিতে পারবে না আজকে দাঁড়িয়ে, সেরকম অভাব মানুষের। তো স্বনির্ভর তো আমাদের থিয়েটার ছিলই। এবার অনুদান বিষয়টা সত্যি রাষ্ট্রের একটা কোথাও তো দায়বদ্ধতা আছে শিল্পের প্রতি, সারা বিশ্বে দাঁড়িয়ে হয়তো আছে। আমাকে একজন এই বিষয়টা দেখি লিখছে সকাল থেকে, আমি আসছিলাম কালের মধ্যে, লিখছে না অনুদান মাস্ট, রাষ্ট্রের একটা দায়বদ্ধতা আছে শিল্পের প্রতি। সেইটা কে বোঝাবে? দায়বদ্ধতা তুমি আগে নিজের দায়বদ্ধতাটা পূর্ণ করো, রাষ্ট্র অব্দি পরে যাবে। আরে রাষ্ট্রের তো অনেক দায়বদ্ধতাই আছে, রাষ্ট্র কটা পালন করছে সেটা। এখন মুশকিল হচ্ছে সেই থিয়েটারের পার্সপেক্টিভটা পাল্টে গেছে। এবং আমি বিশ্বাস করি, আমি একেবারেই সংগঠক নই, এই জন্য অমিতাভ দাকে আমি বারবার বলেছিলাম এসো চেতনার সম্পাদক অমিতাভ দা, আমার তরুণ দাও আরেকজন আছেন, এই দুজন আরো গৌর দা আছেন, এরা আমাকে এতভাবে সাহায্য করছেন না, তার ফলে না আমি কিচ্ছু জানি না, কিভাবে ডেট বলতে হয়, কিভাবে কোথায় কি কর্পোরেশন জমা দিতে হয়, কি করতে হয়, আস্তে আস্তে জেনেছি। এই 4 বছর 5 বছর একটু একটু করে জানছি, ওরাই শেখাচ্ছে আমার। ওরা শেখাচ্ছে কেন? ওরা কি পেয়েছে অমিতাভ দা এতদিন থিয়েটার করে? দলটাকে স্বনির্ভর করেছে পাশে থেকে। সত্যি অভিনয় করে 1,500 টাকা নিয়ে যাই না, আমি পয়সা পাওয়াটা অন্যায় বলছি না, অনেকে অন্যভাবে দেখবে জিনিসটা, পয়সা পাওয়ার মধ্যে কোনো অন্যায় নেই, কিন্তু তাহলে তোমাকে তুমি তাহলে থিয়েটার পেশাদার করো,
তাহলে আপনি যেটা বললেন, আমি মহারাষ্ট্রে গিয়ে দেখছি ব্যক্তিগতভাবে টাকা দিচ্ছেন, ব্যক্তিগতভাবে প্রোডাকশন চলছে। কাজীরাম কোতওয়াল আমি দেখি যখন ব্যক্তিগত প্রডিউসার, উনি ব্যক্তিগত ভাবে পয়সা করেন, কিভাবে টাকা তোলেন জানি না, হয়তো দেন ভালো লাগা থেকে দেন। ঠিক যেভাবে আমি বলছি কমার্শিয়াল থিয়েটারের পার্সপেক্টিভটা আলাদা ছিল, কিন্তু আমি এবার প্রশ্ন আসছে, তাহলে আমি যখন চেতনাতে নতুন নাটক নামাচ্ছি, 4টি নতুন নাটক নেমেছি, আমি বলছি একটা নাটকের খরচা 3 লাখ, একটা নাটকের খরচা 5 লাখ, একটা নাটকের খরচা 6 লাখ, আর মানব রাজার পালা আমার সুন্দর মা লক্ষ্মী সে মাত্র 1,80,000 টাকার প্রোডাকশন, যেটা আমার দলকে স্বনির্ভর হতে সাহায্য করেছে। সেই আলোচনাটা এখানে করবো না, কেন করেছে, নানান কারণে করেছে, অনেক সহজ হয়েছে, খরচা কম। তার মানে একটা থিয়েটার দল চালাতে গেলে ভারসাম্যটাও রাখতে হচ্ছে কোথাও আমাকে, নাহলে এবার কি হয়েছে, চেতনা বহুদিন বাদে উৎসব করলো, এটা 3 দিনের গতবার, আমি বললাম যে 5 লাখ টাকার উপর খরচা, টাকাটা উঠবে কি করে। এবার আমার ফিল্ম লাইনে যেটুকু সবাইকে তো বলা যায় না, অনেকে কয়েকজনকে বলেছি, তারা এই রাষ্ট্রের অনুদানটা তারা ব্যক্তিগত অনুদান দিয়েছে আমাকে ভালোবেসে, তার বিনিময়ে হয়তো সে আমার থেকে কিছু ফেভার চাইলে আমি করবো, তাহলে অসুবিধা নেই। সেই যদি আমার থিয়েটারকে বল না, তার আবার চেতনার প্রতি একটা ভালো লাগা আছে হয়তো, সেই ভালো লাগা থেকে আমি টাকা জোগাড় করেছি। এইভাবে এই যেরকম বলছি, বাবা বললো উপায় বেরিয়ে আসবেই। অনুদান কে দেবে, বিজেপি কবে কি ভাববে না ভাববে সে নিয়ে ভেবে লাভ নেই, আমার সত্যি লাভ নেই। হ্যাঁ, উপকার হয়, একটা কোথাও ওই মানসিক একটা কোথাও স্থিরতা আসে, যাক বাবা টাকাটা তো আছে। নতুন নাটক নেওয়ার পর মনে হয় টাকাটা কি করে তুলবো, পরের নাটকটা কি করে নামবে। এই যে এতগুলো অর্থনৈতিক ইকুয়েশন খুব টাফ, মানে খুবই টাফ, এবং দর্শক সংখ্যা সব নাটকের সমান নাও হতে পারে। কটা নাটক হাউসফুল হবে, হয় নিশ্চয়ই হয়, কয়েকটা শো অনেক দলেরই হয়, কিন্তু সব শো হাউসফুল নাও হতে পারে। তাহলে একটা খরচা, একটা শো করতে গেলে মিনিমাম 50 থেকে 60,000 টাকা খরচা আছে একাডেমিতে দাঁড়িয়ে। একাডেমি তো নিজের গ্রান্ট বাড়িয়ে গেছে, আমরা গ্রান্ট না পেলে কি হবে, একাডেমি তো ভাড়া বেরিয়ে গেছে, সব ওইদিকে সমস্ত কিছু ভাড়া বাড়ছে। সবকিছু হিসেব অনুযায়ী যদি দেখা যায়, একটা শো করে যদি, আমি নিজেই দেখেছি এক সময় চেতনার অবস্থা, মানে খুব, মানে যখন দুঃখী যোদ্ধা কেউ দেখছে না, হল ফাঁকা, তখন বিশেষভাবে জগন্নাথ করতে হলো, জগন্নাথ করে টাকাটা তুলে দুঃখী যোদ্ধাকে চালিয়ে নেওয়া যায়। দ্যাটস গ্রেট, মানে একটা খুব, মানে বিক্রি হয় একটা ভালো থিয়েটার, সে বাজাচ্ছে আর একটা খুব ভালো থিয়েটারকে, যেটা বিক্রি হয় না। সো এরকম প্রচুর উদাহরণ আছে, মানে নন্দিকারের ইতিহাসেও আছে, থিয়েটার ওয়ার্কশপের ইতিহাসে হয়তো নিশ্চয়ই আছে, সুন্দরমের ইতিহাসে আছে, আমি জানি, কারণ সাজানো বাগান প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল, তখন চেতনা সাহায্য করতে যাচ্ছিল আলটিমেটলি, তাই তো ঠিক বলছি তো, করেছিল। হ্যাঁ, মানে এই যে পার্শ্ববর্তী দলের পাশে, তখন সুন্দরমকে বাঁচানোর জন্য চেতনার তখন পয়সা কড়ি হয়েছে, কারণ মাঝে সমাজে প্রচুর শো হচ্ছে, কিছু পয়সা সঞ্চয় ছিল, সেই সঞ্চয়টা তার আরেকটা দলকে সে এগিয়ে গিয়েছিল। আমি তো যাই, আমি তো বিজ্ঞাপন চাই আমার এতে, আমি বলি তোমরা দাও না 5,000 টাকা, যা হয় দাও না বিজ্ঞাপন, মানে আমি অনেককে চাই, নান্দিপাটের কাছেও চেয়েছিলাম। তো আমি এইভাবে থিয়েটারটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছি, তাতে এখন অব্দি ঠিক আছে, কিন্তু আমার প্রতি মুহূর্তে ভয় হয়, একটা দুঃস্বপ্ন হয়, এই ও যেটা বোঝা বললো, একটা বিরাট বোঝা, মানে আমি কোনোদিন তো এইভাবে চলিনি, আমি ভীষণ ব্যক্তিগতভাবে থেকেছি, কিন্তু দলে থেকেছি, দলকে সার্ভ করেছি, দল থেকে কোনো কিছু চাইনি কোনোদিন, দলের কাছে এক্সট্রা প্রিভিলেজ চাওয়া, যেটা আমরা সবাই বলছি আর কি, আমরা বা আমাকে বড় পাঠ দিতে হবে। আমি চিরকাল ভিড়ের মধ্যেই পাঠ করেছি, চিরকাল টুমটুম করে গিটার বাজিয়ে গেছি। পরবর্তীকালে তারপর আমি নিজের মতো করে হয়ে, কিন্তু সেই ব্যক্তি নীল থেকে যখন একটা মানে একটা বড় এতজন দল, এবং সব ফ্রেশ, কারণ চেতনার বেশিরভাগ সদস্য অনেকে মারা গেছেন, বিপ্লবদা মারা গেছেন, শিবুদা মারা গেছেন, দিলীপদা মারা গেছেন, তো পুরনো চেতনার সবাই আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাচ্ছে। তো নতুন চেতনাকে তৈরি করা সেটা খুব কঠিন, কারণ এই নতুনদের মধ্যে অনেক ভাইসেস ঢুকে গেছে, এটা আমাকে বলতেই হচ্ছে, মানে তাতে কেউ রেগে যাও না। নতুন বলতে আমি বলছি একদমই 2010-এর পর থেকে, যারা একদম আজকের 25, 23, 24, 25, কারণ ভাইসেসটা কি, যেটা আমি বললাম, তাদের সবসময় ফোকাসটা যে কত বড় পাঠ, আচ্ছা কত টাকা। আমি একজন অভিনেতাকে ডেকেছিলাম একটা পাঠ করার জন্য, নাম বলবো না, নামটা ভুলেও গেছি বোধ হয়, সে এলো, খুব ভালো প্রণাম করলো, প্রণাম করলো না, তোমার পাঠটা কি, ভালো পাঠ কত দেবে। আমি বললাম যে তোমাকে ফোন করছি, তাকে আর কোনোদিন ফোন করিনি,
প্রথম দিন চেতনাতে এসেই তার চিন্তা হয় কত দেবে। আমি জানি সে হয়তো আরেকটা জায়গায় টাকা পেয়েছে, হয়তো আরেক, কিন্তু তুমি যদি প্রথমেই এসে আমাকে বলো কত, তুমি জানো চেতনার এই পরিস্থিতি, কত কষ্ট করে প্রোডাকশন গুলো আমি নামাচ্ছি, তো তুমি যদি সেই মানসিকতা নিয়ে না আসতে পারো, প্লিজ কাজ করো না আমার সঙ্গে। মানে এটা আমার অনুরোধ, আমি কোনো রেগে রাখছি না, কিন্তু এটা আমার অনুরোধ ব্যক্তিগত। যদি তুমি কোথাও 5,000 টাকা পাও, সেটা সেটা ভালো, সেটা সেটা তো আমার খুব আনন্দের হবে। আমি পেলাম না, তুমি পেয়েছো, অন্তত দেখে যেতে পারলাম। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই নতুন জেনারেশনকে নিয়ে চলতে গিয়ে অনেক, যেমন আমার কাছে যেমন কত বলে এক বাঞ্চ ছেলে মেয়ে ছিল, প্রায় 50% চলে গেছে, কারণ তারা দেখছে থিয়েটার তাদের না দিচ্ছে, মানে ভালো ভালো সব ভালো ছেলে, কিন্তু গাইতে পারে, নাচতে পারে, অভিনয়, কিন্তু একটা দলগত অভিনয় তো দেখছে, ব্যক্তিগত নামও হচ্ছে না। জাস্ট 1.5 বছর 2 বছরের মধ্যে মোহটা কেটে যাচ্ছে। সিনেমা আর সিরিয়ালের সঙ্গে থিয়েটারের একটা বিরাট তফাৎ আছে এখানে, বিরাট। আমরা প্রফেশনালি কাজ করি, আমাদের কাজের জায়গাটা প্রফেশনাল, কিন্তু আমরা তো সেই জায়গাটা সত্যি অর্থনৈতিক পরিকাঠামো তৈরি করতে পারিনি যেখানে ব্যক্তিগতভাবে প্রত্যেককে টাকা দেওয়া হবে। তাও আমি এই দুরবস্থার মধ্যে ব্যক্তিগতভাবে চেষ্টা করি না, দিই প্রত্যেকটা কলসতে, প্রত্যেককে টাকা দেওয়ার চেষ্টা করি, প্রত্যেককে। এবং সেখানে নিবেদিতা অভিনয় করে, সে আমার স্ত্রী বলে টাকা পাবে না সেটাও নয়। আমি বলি সম্পাদক তুমি দাও, আর ওর জায়গায় অন্য কেউ করলে হয়তো পেতো। ও টাকাটা এখন নিয়ে রাখুক, পরে যখন অবস্থা খারাপ হবে আবার ফেরত দিয়ে দেবে। হ্যাঁ, ওটা একটু লিখে রাখা যে কত পাচ্ছে। হ্যাঁ, তো এইরকম মানে সুপ্রিয়তা করছেন, আমি দেবো নিশ্চয়ই। আমার মানে দিলে ভালো লাগে, একটা ভালো লাগে একজন অভিনেতাকে যদি আমি থিয়েটারে একটা পেমেন্ট করতে পারি। কিন্তু এটা কেউ বোঝে না যে সেই দেওয়াটার, যদি আমার কাছে টাকা থাকে আমি দেবো না কেন, কোথায় আমি কত টাকাটা তো একমাত্র থিয়েটারের পেছনেই লাগানো। একটা প্রোডাকশন করতে খরচা লাগে, টেক্সটের উপর ডিপেন্ড করে। আমি যেটা বললাম, ডন কিহতে করতে 6 লাখ টাকা খরচা হয়েছে, তার সাউন্ড সিস্টেম, তার অতদিনের রিহার্সাল, রানি গ্রেউসা করতে 5 লাখ টাকা খরচা হয়েছে। ওই জন্য বারবার বলছি, মামুন রাজা বেঁচে থাক, বাবা বেঁচে থাক, আর ওনার একটা নাটক একটা পাইয়ে দেয়, বারবার ভগবানকে বলছি, আর একটা ওনার একটা টেক্সট পাইয়ে দেওয়া, ওরকম ধরনের দেওয়া। না, মজা করছি, কারণ কিছুই না, এগুলো দরকার পড়ে না, কিন্তু দলটা উঠে যেত, চেতনা উঠে যেত। মামুন রাজার পালা যদি আমাকে ওই কোট অ্যান্ড কোট লাভটা না দিত, আমি নাটক করতে পারতাম না, বা চেতনা প্রোডাকশন করতে পারতাম না। প্রত্যেকে পারবে। কতবার আমি লোকজনের কাছে কি বলবো, দিন 10,000 টাকা দিন, 25,000 টাকা দিন, আর এক লোককে তো বারবার বলা যাবে না, শুধু বিরক্ত হয়ে যাবে। তো সেক্ষেত্রে তখন হয়তো মনের কোনো একটা অবচেতনে মনে হয় যে অনুদানটা থাকলে হয়তো 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 এটা মনে হয়, বাবা ইসরা কতবার এই ঠিক নয়, কতবার রিকোয়েস্ট করবো, তখন মনে হয়। কিন্তু এখন আজকে এই বাবান্দা এবং বাবুর কথা শুনে মনে হলো, যেমন অমিতাভ আমাকে বারবার বলেছে, আমরা এই 4-5 বছর আমরা করে দেখিয়েছি নীল, অনুদান আর দরকার নেই। আর অরুণ মুখোপাধ্যায় এই বয়সে কোনোদিন অনুদান নেয়নি, তুই একটু অনুদানটা দেখ দেখ দেখ, আমাকে রোজ বলছি তুই দেখ না ওকে বল না বল। আরে তুমি কোনোদিন অনুদান নিয়ে ভাবোই নি, ওইভাবে থিয়েটার করেছি না, দেখ না চেতনা পাওয়া উচিত। উনি বলছেন যে অন্য দল যদি পায়, হ্যাঁ অন্য দল যদি পায়, চেতনার যা ঐতিহ্য, চেতনার যা থিয়েটারে অবদান দিয়েছে, চেতনা পাওয়া উচিত, সেই জায়গা থেকে বলছেন। আমি ঠিক আছে, সেটা যদি কোনোদিন পায়, ইন ফিউচারে যদি কোনোদিন পায়, সেটা যদি উপকার হবে। এমনিতেই যা অবস্থা, রান প্রায় বন্ধ হবার জোগাড়, এবং যা অবস্থা চলছে, এবং যে আইনি জটিলতার কথা বা আমরা বলছিল, চেতনারও সেম একটা হয়েছিল, আমি যে অমিতাভ আমাকে বলেছিল, সেই জটিলতার জন্যই এখন চেতনা সেটাকে কারেকশন করে দিয়েছিল। হ্যাঁ, কারেকশন হওয়ার পর হ্যাঁ একটা সিদ্ধান্ত নিয়েইছে যে মুহূর্তে ওরা কোনো ল্যাপস পাবে, আমি আবারও বলছি, সেই ল্যাপসটা কিন্তু কোনো চক্রান্ত নয়, কোনো কনস্পিরেসি নয়, আমারই ভুল। কিন্তু আমার যদি রেকর্ড থাকে, তুমি যদি দেখো যে স্বপ্ন সন্ধানী এই কাজ করেছে, এতগুলো পূর্ণাঙ্গ প্রযোজনা করেছে, এতগুলো শো করেছে, তাহলে তো তোমার একটা বিবেচনা হওয়া উচিত। ঠিক আছে, একটা দল ভুল করে ফেলেছে, তাহলে তার শাস্তি স্বরূপ এই বছর দিও না, কিন্তু তারপরের বছর থেকে তো দেবো। কিন্তু সেটা ওরা করছে না, ওরা যেটা করছে কমপ্লিটলি চাপ অফ করে দিচ্ছে। তার মানে তখন বোঝা যায় উদ্দেশ্যটা কমপ্লিটলি ডিফারেন্ট। উদ্দেশ্য ডিফারেন্ট, একই কথা। আপনার একটাই উদ্দেশ্য আমার মনে হচ্ছে, এতদিন আমি 25 বছর দলে আছি, why enemies eliminate করে। হ্যাঁ, ওইটাই বাবুদা বলছে, যে কারণে চেতনা ওই একটা ছোট অথরাইজেশন লেটারের সমস্যা হয়েছিল, সেটা কারেকশন করে দেওয়ার পরেও 2012 থেকে চেতনাকে ব্ল্যাক লিস্টেড করা হয়। তো চেতনাকে ব্ল্যাক লিস্টেড করা হলো। হ্যাঁ, ফাইলগুলো এরকম ছুঁড়ে ছুঁড়ে দেয় একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, নান্দিকা ফাইল এবং
ছুড়ে দিতে গিয়ে এটা কোনো কাগজ আর পুড়ে বেরিয়ে আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, ইচ্ছাকৃত হতে পারে, ঠিক। যদি একটা হারিয়ে দিতে পারে তো সেটাই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি প্রথম পর্যায়ে, যে আমার কোথাও মনে হয় যদি আমি জানি না এটা কোনোদিন হবে কিনা, আমার মনে হয় থিয়েটার দলগুলোকে আস্তে আস্তে স্বনির্ভর হতেই হবে। যতই বড় বড় রাষ্ট্রের দায়বদ্ধতা নিয়ে পরে ভাববো আমরা, সে নিয়ে সাবসিডি নিশ্চয়ই সব পৃথিবীর অনেক জায়গায় পায় থিয়েটার, কিন্তু আমার মনে হয় যদি আমরা ব্যক্তিগতভাবে, আমি অনেককে চেষ্টা করছি, অনেক কেউ রাজি হচ্ছে না এখন অবধি, বলে কেটে যাচ্ছে যে আপনি পার্সোনালি আমাকে 5,000 টাকা দিন, আমি একটা প্রোডাকশন নাও, টাকাটা আপনি পাওয়ার কথা ভাববেন না, কিন্তু আরে আপনারাই বলুন, একটা সিনেমা করতে সে কোটি টাকা খরচা করছে, অর্ধেক সিনেমা রিটার্ন দিচ্ছে না, তাহলে সেই লোকটা একটা থিয়েটার তার কাছে 5,000 টাকা তো নস্যি, অথচ তার সেটা নেই, সিনেমার গ্ল্যামারটা ওইগুলো ভাবছে, সে কিছুতেই বুঝতে পারছে না তার মানে সেই যদি একটা থিয়েটারের পেছনে এইটুকু পয়সা ঢালে, যেটা আমার পুনেতে গিয়ে মনে হলো, যে ব্যক্তিগতভাবে যদি কেউ আমরা রাজি করাতে পারি, মানে অনেকে আমরা করি। আমাদের আলোচনাটা একটা ইন্টারেস্টিং জায়গায় পৌঁছেছে। ইন্টারেস্টিং মানে একটা জিনিস আপনারা বুঝতে পারছেন, যে আমি তো বুঝতেই পারছি যে আমরা তিনজনের সঙ্গে তো অনেকদিন বাদে তিনজনে দেখা হলো, কিন্তু এটুকু বলতে পারি যে আমরা আলাদা আলাদা করে যে চিন্তা ভাবনাগুলো নিজেদের পরিসরে বসে করছি, কোথাও মিলে যাচ্ছে। হ্যাঁ, যে এই এখনকার জেনারেশনকে নিয়ে ক্রাইসিস, টাকা পয়সা নিয়ে ক্রাইসিস, কিভাবে থিয়েটারটা করবো সেটা নিয়ে একটা সিদ্ধান্ত, কোথাও বোঝা যায় যে মানে কাজ আলাদা আলাদা হতে পারে, সময় আলাদা হতে পারে, কিন্তু আমরা তো কোথাও ক্রাইসিস গুলো যেহেতু এক, সেহেতু ভাবনা চিন্তা গুলো যারা আমরা দলটা চালাচ্ছি, আমাদের ভাবনা চিন্তা গুলো এক রকমের হতে বাধ্য, মানে অনেকটা একরকম হতে বাধ্য। মানে এইখানেও আরেকটা নিয়ে মানে তোর সঙ্গে অ্যাড করি নিই, সেটা হচ্ছে আমরা একটা খুব ইম্পর্টেন্ট জায়গায় পৌঁছলাম এসে, সেটা হচ্ছে যে কারা থিয়েটারটা করবে তাহলে, তাই না? মানে এই যে ধর যে তুই যে ছেলেমেয়েগুলোকে দেখে আমি খুব মুগ্ধ হয়েছিলাম, অনেকে আছে, অনেকে চলে গেছে, আমি বুঝতে পেরেছি। ধর এরকম তো স্বপ্ন সন্ধানীরও তো হচ্ছে, ঠিক ঠিক ব্যাচের পর ব্যাচ, এবং স্বপ্ন সন্ধানীও কিন্তু খুব কম কাস্টিং এর নাটক কম করেছে, বেশিরভাগ সময় আমি একটু বড় কাস্টিং এর নাটক করি, মানে এক একটা সুমৌলি কিংবা তারায় তারায় কিংবা অশ্বত্থামা, কিন্তু বেশিরভাগ কিন্তু বড় কাস্টিং। এবারে এই বড় কাস্টিং এ যে ছেলেটি হয়তো একটা দৃশ্যের অভিনয় করছে, এটা তো বোঝানো মুশকিল যে ওই ছেলেটিও তো অসম্ভব এসেনশিয়াল আমার কাছে, অসম্ভব। এবার আমি বোঝার চেষ্টা করি দু তরফ থেকে, মানে ওই যে ছেলেটি রোজ সন্ধ্যেবেলায় রিহার্সালটা করতে আসছে, আমি যখন বাবুয়ার সঙ্গে নীলের সঙ্গে এগ্রি করছি একই সঙ্গে, যে সত্যি সত্যি ওর একটু ধৈর্য ধরার দরকার আছে, ওর একটু দলটাকে নিজের করে ভাবার দরকার আছে। এবার সমস্যা আরেকটা দিকেও হচ্ছে, কি বলতো, সেটা হচ্ছে ওই যে ছেলেটা যখন বাড়ি থেকে বেরোচ্ছে, তখন তার মা বাবা কিংবা দাদা জিজ্ঞাসা করছে না কোথায় যাচ্ছিস, এবার সেই ছেলেটিকে তো উত্তর দিতে হচ্ছে যে আমি থিয়েটার করতে যাচ্ছি। এইবার একটা সময় আমাদের সমাজে ছিল যে সমাজে একটা হয় না, যৌথ পরিবার ছিল, একটু লম্বা পরিবার ছিল, তখন একটা ভাই ফুটবল খেলতো, একটা ভাই থিয়েটার করতো, বাড়ির দাদাটা বলতো যে ঠিক আছে তারপরে মা ছেড়ে দাও ও করুক। এখন সেই ভাইটাকে এই ভাইটাকে নির্ভরতা দেবার মতো আর কেউ নেই, কোনো অভিভাবক নেই। এবার পাশের বাড়ি পাঁচুদার ছেলে দেখছে সিরিয়াল করছে, ঠিক আছে, এবং সেই সিরিয়ালটাতে ওই বোকা বোকা সংলাপগুলো বলে ছেলেটার হাতের মোবাইলে উঠে এসছে, দুদিন বাদে গাড়িও কিনবে। তাহলে এই যে ছেলেটা থিয়েটার করছে, আর ওই যে পাঁচুদার ছেলে কিংবা মেয়ে যার মুখটা এখন হোর্ডিং দেখা যাচ্ছে, নাচের বাড়িতে, তুই তাহলে যখন অভিনয় করছিস তো সিরিয়াল কর, ঠিক ঠিক, তুই কেন থিয়েটারের দলে যাবি? এই যে থিয়েটারের দলে গিয়ে সমবেত কাজের মধ্যে সেই ছেলেটি ভাবছে যে আমি তো ভিড়ের মধ্যে একজন, আমার তো সেখানে কোনো আলাদা কোনো রেকগনিশন নেই, আবার আমি কোনো টাকাও পাচ্ছি না, তখন ওই ছেলেটা ফাঁপড়ে পড়ে যাচ্ছে। ক্রাইসিসটা তার দিক থেকে হচ্ছে, মানে সমাজ তাকে এমন কতগুলো জিনিস ফিট করছে সাকসেস বলে, কোনটাকে তুমি সাফল্য ভাববে, কোনটাকে তুমি ভাববে যে এইটা হচ্ছে আমি পেলাম, প্রাপ্তি কাকে বলে, সাফল্য কাকে বলে, পাওয়া কাকে বলে, তার ডেফিনেশনটা তো বদলে যাচ্ছে, সমাজ বদলে দিচ্ছে, ফলে সেই প্রচন্ড ভাবে দিচ্ছে, প্রচন্ড ভাবে দিচ্ছে। অন্য কথা বলি ব্যাপারটা, সেটা হচ্ছে যে আমার দলে এরকম যেটা হয় যে আমাদের যে ছেলে মেয়েরা থাকে তাদের অনেকেরই বাড়িতে, অধিকাংশেরই বাড়িতে আমি যাই, মানে তাদের মা বাবাদের যাদের ধরো প্রবলেম, একটি মেয়ে শ্রেয়া, সে এখন কিছু ছবিতে পাঠ করে, খুব ভালো অভিনেত্রী শ্রেয়া, তার মার বদ্ধ ধারণা ছিল যে নান্দিকারের সব ছেলেরা খারাপ এবং তারা কোনোভাবে তার মেয়েকে অ্যাটাক করবে, তার ফলে উনি যেখানেই শো হতো উনি পিছনে একটা গাড়ি করে আমাদের ধাওয়া করতেন,
এবং ওই ভদ্রমহিলাকে আমার রীতিমতো তাকে কাউন্সেলিং করতে 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 নিয়ে যেতে হয়েছে। এরকম মা বাবাদেরও আলাদা করে ওয়ার্কশপ করে তাদের সঙ্গে কথা বলে তাদেরকে নানান কিছু করে, এবং আমার কোনো ছেলে যদি আমার উপর অভিমান করে কিছুদিন না আসে তখন আমি তার বাড়ি থেকে ধর্ণা দিই, বসে থাকি, কেন কি হলো, তার অনেক এনার্জি যায়, কিন্তু আমার খুব মজা লাগে এটা করতে। আমি স্কুলেও করেছি, আমার পিসিও এরকম করতেন যে যে ছাত্রী অ্যাবসেন্ট তার বাড়িতে গিয়ে হানা দাও, তো আমার এটা ভালোই লাগে। আমার বাবা ওরম, আমার বাবার নাম ছেলে ধরা, তো এটা আমরা করে থাকি। এবার যেটা মজা হয়, যেমন আমার দলেই যেটা হয়েছে যে আমার দলে ধরো 5টা 6টা ছেলে একসাথে উঠেছে, এবার তার মধ্যে থেকে অর্ঘ্য আমাদের নান্দিকারের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এখন ও পুরো দলটা ও পুরোটা ও জানে, অর্ঘ্য পুরোটা দেখে, মানে অর্ঘ্য ডিসাইড করে। সত্যি কথা তোমাকে আমি বলেও ছিলাম যে ফেস্টিভ্যালে কি থিয়েটার আসবে বা আসবে না সেটা অর্ঘ্যই অনেকটা ঠিক করে, কারণ অর্ঘ্য প্রচুর নাটক দেখে। এরকম বিভিন্ন ছেলে, অয়ন পুরো সেট ইত্যাদি দেখে, অয়ন খুব ভালো স্টেজ অভিনেতা। এবারে এর মধ্যে থেকে আমি নিজে চেষ্টা করেছিলাম যে কি করে এই ছেলেগুলোকে আরো কিছু কাজ পাইয়ে দেওয়া যায়। তখন আমি রাজকে বলে, শিবুকে বলে, আমার যারা বন্ধুরা যারা সিনেমা করে, যাদের একটু পয়সা ইত্যাদি দেওয়ার ক্ষমতা আছে, তাদের অনেককে বলে টলে কিছু ছেলে মেয়ে এখন সিরিয়াল ইত্যাদি করছে, এবং তার মধ্যে সপ্তর্ষি একটা সিরিয়ালে পাঠ করছে এবং তাদের সে নাম করেছে। এবার মজাটা যেটা হয় যে সপ্তর্ষি যখন নাম করেছে ওই সিরিয়ালে পাঠ করে, তখন আমি একটা পয়েন্টে ভয় পেয়েছিলাম যে এই রে এবার গেল, তাহলে আমি অয়নকে কি করে বোঝাবো যে অয়ন তুমিও খুব কারণ সপ্তর্ষির নাম হচ্ছে লোকেরা দাঁড়িয়ে রাস্তায় সেলফি তুলছে, এগুলো তো সাধারণভাবে সবাই ভাবে যে সাকসেস, প্যারামিটার অফ সাকসেস হচ্ছে 4টের মধ্যে একজনকে বার করে আমাকেই হয়তো বলছে যে একটু দিদি সেলফিটা তুলে দিন না, তো দাঁড়িয়ে আমি সেলফি তুলে দিচ্ছি, মজাই লাগছে আমার যে একটা ছেলে এরকম করে পারছে। তো সেইটা আমি যেটা ভয় পেয়েছিলাম, নান্দিকাটা অদ্ভুত জিনিস হয়েছে, সেটা যে সপ্তর্ষিকে যদি সারাদিনও না পারে ওকে অ্যাকোমোডেট করার জন্য আমার ছেলেরা নিজে থেকেই ওরা সারা রাত একসাথে রিহার্সাল করে, এই ছেলেটিকে বাঁচানোর জন্য ওরা সারা রাত একসাথে রিহার্সাল করে, এবং সপ্তর্ষিও চেষ্টা করে কিভাবে, মানে ইট ইজ নট, মানে এটাও আমার খুব ইম্পর্টেন্টলি এই কথাটা কেন আমি বলছি, এখন সোশ্যাল মিডিয়ার নামক একটা বিভৎস জিনিস হয়েছে, যেটা কি মাঝে মধ্যে হয়তো কোনো কমেন্ট লাগে, কিন্তু অধিকাংশ সময় আমি দেখেছি আমার ফেসবুক অ্যাকাউন্টে যেরকম আমি থিয়েটারের লোক দেখলেই আনফ্রেন্ড করে দিই, কারণ আমি ওই থিয়েটার খুব খারাপ, আমাকে প্লিজ কেউ কিছু মনে করবেন না, থিয়েটারের লোক দেখলেই আমি আনফ্রেন্ড করে দিই, কারণ আমি জানি যে কোথাও না কোথাও কাউকে না কাউকে সে খিস্তি দেবে, কাউকে না কাউকে সে খারাপ কথা বলবে, এবং আমার এটা সাংঘাতিক একটা রিপালশন হয়। আমার মনে হয় যে এই 4-5 জন থিয়েটার করছে, সবাই একদিন মরে যাবে, সবাইকারই এখন জীবনে চাপ, যে যারা কি করে থিয়েটার করবে তারা জানে না, কি করে টাকা পারবে জানে না, এরাই পরস্পরকে থাপ্পড় মেরে উড়িয়ে দিচ্ছে। মানে এর থেকে আর কত ছোট হতে 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 আমরা যাব। তো সেই জন্য এইগুলো যদি হয় যে প্রত্যেকটা দল, এই যে আমি, বাবান্দা, নীল, আমাদের মতামত, ভাবনা, বিশ্বাস আলাদা হতে পারে, আমাদের ঝগড়া হতে পারে, কিন্তু কোথাও যে আমরা যেন আত্মীয় পরস্পরের, এইটা যেন কোনোভাবে আবার আসে, এটা কিন্তু এখন একটু মিসিং। এখন কিন্তু ও কতটা পেলো, ওকে কতটা আমি পারলে একটু খোঁচা মারবো, কতটা নাম করেছে বলে একটু টেনে নামিয়ে দে ওকে, ওই ছেলেটা একটু অমুক করছে বলে ও তো সিনেমা স্টার, ও আর থিয়েটার কি করবে, বিভিন্ন কথা, বিভিন্ন জিনিস, নোবডি ইজ প্রাউড ফর দি আদার পার্সন। এইটা যদি একটু করা যায় যে আমি প্রাউড যে বাবা তুমি এই সাকসেসটা পেয়েছো, আমি তোমাকে সাহায্য করতে চাই, তোমার গ্লোরিটাতে আমি থাকতে চাই, তুমিও আমার পরিশ্রমে থাকো, এটা যদি কোনোভাবে একটু করা যায়, আমার মনে হয় যে এইটাই অনেক বেশি এসেনশিয়াল জায়গা, রাদার দেন আমরা কতটা কি টাকা পেলাম, কতটা কি ছিনিয়ে নিতে পারলাম, কতটা কি, আমার মনে হয় যে আলটিমেটলি তো এইটাই কি বলতো, যে এই মনোভাবটা যেটা তুই খুব সহজভাবে এক্সপ্রেস করতে পারছিস, বা আমি বুঝতে পারছি, নীল বুঝতে পারছে, তার কারণ হচ্ছে যে আমরা 3 জনেই আবার পারিবারিকভাবে একটা ট্রেনিং এর মধ্যে দিয়ে গেছি, মানে অর্থাৎ থিয়েটার ট্রেনিং নয়, শুধু জীবনবোধেরও ট্রেনিং, ঠিক আছে? ফলে আজকে সত্যি সত্যি আমি এটা এক্সপেক্ট করতে পারি না যে যে কটা ছেলে মেয়ে আমার দলে বা তোর দলে থিয়েটার করতে আসবে তারা সবাই ঠিক এইভাবে উদ্বুদ্ধ হবে। আমি সেই কারণেই আমি যে পয়েন্টটাতে আসতে চাই, সেটা সম্ভব না তো, না না ডিল তো করবি না, এবার করলেও কিন্তু সেটা সবসময় খুব হবে না, তারপর বাড়ির চাপও থাকে, এবার আমি তা বলছি না, বলছি কিন্তু তাহলে কি, তাহলে আলটিমেটলি আমরা থিয়েটারটা করবো না? নিশ্চয়ই করবো। আমি এটাই বলার চেষ্টা করছি যে আমরা কিন্তু এই যে গ্রান্টের আলোচনাটা করতে করতে খুব সিগনিফিকেন্ট আলোচনাটা আসছি অ্যাকচুয়ালি আস্তে আস্তে, সেটা হচ্ছে যে ভবিষ্যতে থিয়েটারটা কি চেহারা নেবে, মানে
শুধু আমরা তো একটা জিনিস তিনজনে এগ্রি করলাম একটা জায়গায় দাঁড়িয়ে যে গ্রান্টটা নেই তার মানে থিয়েটার হবে না তা নয়, হবেই, এটা আমরা তিনজনই একমত। এবং তার সাথে সাথে আমরা আলোচনা করে বার করতে পারছিলাম যে চারপাশটা কিভাবে দ্রুত বদলে যাচ্ছে। যেটা তুই বলছিস যে একে অপরের সঙ্গে ঝগড়াঝাটি, প্রাউড ফিল না করা, ছোট করা, এইটার একটা দিক। এবং আরেকটা দিক হচ্ছে যেটা নীরের কথা এবং আমার কথা আমাদের সবার মধ্যে দিয়ে বেরিয়ে আসছে যে যাদেরকে নিয়ে থিয়েটার করব তারাও এমন একটা পাকে চক্রে পড়ে যাচ্ছে, এমন সময় এমন আসছে একটা তো সময়ের মধ্যে ঘূর্ণাবর্তের মধ্যে ওই কথাবার্তা চলছে তো। হ্যাঁ, ফলে অন্য কথাগুলো বলা দরকার। এবার হ্যাঁ, নিশ্চয়ই, হ্যাঁ, অবশ্যই। এবার আলটিমেটলি আমার নিজের যেটা মনে হয় যে এই যে তুই যেরকম দুটো তিনটে ছেলেকে পেয়েছিস, আমি যেরকম দুটো তিনটে ছেলেকে পেয়েছি, নীল যেরকম পেয়েছি, আমি সেটাই বলার চেষ্টা করছি যে এইটা না আবার একটা, মানে এটা আমি আপনাদের সঙ্গে ভাগ করছি যে ওই যে একটা ছোটবেলা থেকে কথা শুনতাম না যে মানে থিয়েটারের টাকা ভূতে জোগায়, এই ঠিক সেরকমই এই থিয়েটারের টাকা ভূতে জোগায়ের মতোই থিয়েটার করনেওয়ালা ছেলে মেয়েদেরকে বোধহয় ভূতেই জোগায়, না হলে কোত্থেকে আসে ওরা, না তাই ধরো মানে কোত্থেকে আসে। মানে আমি ধরুন আমি 10টা ছেলের নাম বলতে পারি যারা মানে স্বপ্নসন্ধানী থেকে অনেক সুবিধে গুছিয়ে কেটে পড়েছে, কিন্তু পাশাপাশি আমি 15 থেকে 20টা ছেলে মেয়ের নামও বলতে পারি যারা কিন্তু হয়তো আলটিমেটলি নানান কারণে থিয়েটারটা করতে পারেনি, কিন্তু এখনো শোয়ের দিন আছে, এখনো শোয়ের সঙ্গে আছে, দলের সঙ্গে আছে। এইগুলো ছাড়া তো এক একটা দলে যে আমরা বসে আছি 25, 26, 27, 30, 50 বছর ধরে চলছে কি করে দলগুলো ছেলে মেয়ে ছাড়া। সুতরাং আমরা ছেলে মেয়েরা পেয়ে যাবো। আমাদের ক্রাইসিসটা আসলে নতুন ক্রাইসিস তো এটা আজকের এই জগতের নতুন টাইমটাকে কি করে আমরা কমব্যাট করব, কারণ পুরো জগৎটাই পার ডে এর উপর দাঁড়িয়ে আছে। তোর কত পার ডে? কত পার ডে? মানে এই পার ডে ব্যাপারটা তো থিয়েটারে ছিল না, ছিল না। এবং যে ছেলেকে নীলের কাছ থেকে সে টাকা চাইছে সে তাকে কি এই কথা কখনো জিজ্ঞাসা করা হয়েছে যে তোমার নামে কি দুটো লোক আসবে ভাই? ঠিক ঠিক। মানে আজকে ধরো তোমাকে আমি টাকা দিচ্ছি, তুমি যদি গ্যারান্টি দিতে পারো যে না তোমার নামটা ডিক্লেয়ার হওয়ার সাথে সাথে 50টা সিট বাঁধা, এইবারে সেই ছেলেটি ঘুরে পাল্টা আমাদেরকে প্রশ্ন করতে পারে, সেটা হচ্ছে যে আমি তো আমার শ্রমের দামটা চাইছি। হ্যাঁ, তুই যদি সেই অর্থে দেখিস তাহলে কিন্তু কারুর প্রশ্ন না না অনেক দোষ নেই, আমি বলছি কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমরা যে আসলে সেটআপের ইনগ্রেডিয়েন্টস গুলো ঢুকেছে তো। যেমন ওই করছি। ছেলেটি আমাকে বলেছিল, আমি একাডেমিতে একদিন শুনছিলাম 4 জন আলোচনা করছে, সে কিন্তু থিয়েটারের ব্যাকগ্রাউন্ডের ছেলেই নয়, আমি এনেছি তাকে। সে এসছে যে রিহার্সালে নাকি ওরা টাকা পায়। হ্যাঁ, এবার শুনেছে ওর ভেতরে একটা, ওর ভেতরে এটা হয়েছে। এই যে অম্বলগুলো তৈরি হয়, থিয়েটারের অম্বল আছে অনেক, হ্যাঁ। থিয়েটারের খোপে 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 অম্বল আছে। ফেসবুক হওয়ার ফলে যেটা বাবুয়া বলছিল, তো মানে কোনো অ্যান্টাসিডি কাজ হচ্ছে না। আমরা যে সেটআপটাতে দাঁড়িয়ে কাজ করছি, এই সেটআপটাতে আমাদের পক্ষে সত্যি সত্যি ওই রকম সোশ্যাল মিডিয়া সবাই জেনে লিখছে, সবাই বলছে আমি শ্রেষ্ঠ, ও বলছে তুই কি করলি, আমি তো ওটা কি, সবাই কেউ কাউকে বলছে না দারুণ তোমার কাজ সত্যি আমাকে, মানে তোমার একটা মানে কি বাবুরা একদম পারফেক্টলি সেট, মানে এভরিবডি এত এত অ্যাগ্রেসিভ কেন? আমরা তো কথাই বলতে পারতাম না। ফ্রিজবেনিউসের কাছে গিয়ে আমি তো ভয় কেঁদেই ফেলেছিলাম, মানে কথা বলতে শিখেছি অনেক পরে, আস্তে আস্তে তুলে চোখ তুলে। তাই এত অ্যাগ্রেসিভ, সবাই এত অ্যাগ্রেসিভ হয়ে গেছে, মানে আমি বলছি আর কি। সেই কারণে আমার মনে হয় সেই কারণে আমাদের না না আমি এতটা নেগেটিভিটির জায়গা থেকে বলছি না, কিন্তু আমি ক্রাইসিসটা খালি ধরার চেষ্টা, বাস্তবটা বলছি। তার মধ্যে প্রচুর ভালো ছেলে আছে, এখানেও অনেকে আছে নান্দিপটে দীর্ঘদিন ধরে যারা কাজ করছেন, বা অনেক দল নান্দিকারাও আছে যারা দীর্ঘদিন, তার ওই ব্রাহ্মণদের কথাটাই ঠিক, যারা থাকার ঠিক থেকে যাবে। আমিও দেখেছি যারা থাকার থেকে যাবে, যারা চলে গেছে তারা কিন্তু আবার এখনো আমাকে বলছে মিস করি। এখন মিস করি, কেউ হয়তো ব্যবসায় জড়িত হয়ে গেছে, কেউ হয়তো বম্বে গিয়ে কোনো একটা চাকরি পেয়ে গেছে, এগুলোকে আমি দোষ দিই না, তার মানে এগুলো থাকেই। কিন্তু এই কষ্টটার মধ্যে দিয়ে যদি কেউ না যায়, সবাই যদি ভাবে একদিনেই এসে বাজিমাত করে দেবো, সে অভিনেতা হোক বা যে কোনো সংগঠক হিসেবে হোক, মানে দীর্ঘদিনের একটা জার্নি তো থাকে, তার একটা কোথাও ফল থাকে, একদিনে তো হয় না চট করে। তো সেই জায়গায় হ্যাঁ বলো। পরিশ্রমটা কি, সে বাড়ি থেকে কষ্ট করে আসছে সেটা পরিশ্রম, নাকি সে নিজেকে আমি উল্টে কি বলেছি জানিস তো? কাজ করার জন্য না, আমি উল্টে তাকে কি বলেছি, পরিশ্রমের কথা সে বলেনি। আমি উল্টে কি বলেছি, আমি বলেছি তুমি যে এখানে আসছো, আমি এটা রিসেন্টলি করেছি, নান্দিকা তো দীর্ঘদিন ধরে করে, যে চেতনা ওয়ার্কশপ করে প্রতি বছর, একবারই করে, বা বাবান্ধব ক্লাস নিয়েছি, তোকেও এবারে বলবো, আমি ঘুরিয়ে ফিরিয়ে নতুন নতুন সবাই যে একটা দিয়ে যায়, মানে সেটা কিন্তু টাকা দিয়ে ওয়ার্কশপ করি, আমি ইচ্ছে করেই করি,
কারণ যারা যারা শেখাচ্ছে তাদেরও একটা মূল্য আছে। তুমি একটা ফিল্ম ইনস্টিটিউশনে যাও, সেখানে 50,000 টাকা খরচা করছো, আর এখানে থিয়েটারে একটা 5,000 টাকা দিতে কি আছে? এবং ভালো ভালো বাবান্দাও গেছে, ক্লাস নিয়েছে। তো সেইখান থেকে গিয়ে আমি দেখি যে যারা ভালো, সেখান থেকে কিছু 3-4 জন ভালো, মানে হয়তো 25 জনের মধ্যে থেকে 5 জন হয়তো ভালো পেলাম। হ্যাঁ, তারা ডনে অভিনয় করেছে, যথেষ্ট ভালো, আমি পেয়েওছি তাদের। এইবার তাদের বক্তব্য হচ্ছে না আমার বাড়িতে খুব প্রেশার, যে আমি বললাম যে তুমি চেতনাতে আসছো, ঘাসিরাম কোতোয়াল, বিজয় টেন্ডুলকারের এরকম একটা টেক্সট সম্বন্ধে পড়লে, শিক্ষিত হলে, শিক্ষিত কিছু জানতো না, শিক্ষিত পুনেতে গিয়ে মোহন আকাশের সঙ্গে ছবি তুললে, তার পয়সাটা আমাকে দাও। তার যা মূল্য হবে সেটা ওর 20টা যদি ধরি 300 টাকা করেও যদি দিই, আমি কথার কথা বলছি, মানে আমি বলিনি এটা, এই কথাটা কাউকে বলিনি, কিন্তু এখানে বললাম যে ওইভাবে কেউ দাবি করে না। কিন্তু অসুবিধাটা ওই বাবান্দা বলছে তাকেও ফিল করতে হবে। আমি দেখেছি কতগুলো ব্রাইট ছেলে ভালো অভিনয় করছিল, জাস্ট বাড়ির কারণে। আর বাবা আমাকে ফোন করে বলছে আমার ছেলেকে ছেড়ে দিন। আমি ছেড়ে দেওয়ার কি, আমি তাকে সেকালে বেঁধে তো রাখিনি। তো যাক, এবং আমি কিন্তু একেবারেই মানে যেহেতু মানে সিরিয়াল, আমি চাই যে আমার দলের ছেলেমেয়েরা সিরিয়াল করুক, সেখানে রোজগার করুক এবং সুনাম পাক, তাতে থিয়েটারের উপকার হবে। এটা কোনোদিনই এবার মানে এটা আমার কোনোদিনই। আমি একটা কথা বলছি, সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে এটা একদম লেটেস্ট ক্রাইসিস। সেটা হচ্ছে যে আমার দল থেকে প্রচুর ছেলেমেয়েরা সিরিয়াল করে, মানে যারা দলে আছে এরকম সিরিয়াল করে, এই মুহূর্তে দলে নেই তারাও সিরিয়াল করে। এটা খুব ইম্পর্টেন্ট একটা ক্রাইসিস। এটা যেহেতু আমরা ইন্ডাস্ট্রিতে একদম, যেহেতু নীলের মতো এটা আমারও এটাই পেশা, ফলে আমি এটা খুব দায়িত্ব নিয়ে বলছি আর কি। সেটা হচ্ছে মাঝখানে একটা টেলিভিশন করলে সমস্যাটা হয় মেইনলি। না 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 না, শুধু সেটা নয়, আমি বলছি যে মাঝখানে একটা সময় চালু হয়েছিল যখন ধর নীলরা অতটা প্রফেশনে আসেনি, আমরা যখন সবে প্রফেশনালি কাজ করতে শুরু করেছি, আমি ছোটবেলা থেকেই পেশাদার। তখন দেখতাম ওই 81 স্টুডিওতে বাড়িতে সন্ধ্যেবেলা এই 4:30-5টার সময় খুব সুন্দর সুন্দর দেখতে ছেলে মেয়েগুলো এসে দাঁড়িয়ে থাকে। তারা বিভিন্ন প্রডিউসারদের, ডিরেক্টরদের ঘরে যেত এবং তাদেরকে নেওয়া হতো। তার কারণ হচ্ছে ছেলে মেয়েগুলো দেখতে সুন্দর, নিয়ে নিল। এবার সেই সুন্দর সুন্দর ছেলে মেয়েগুলোর সঙ্গে যখন আমাদের অভিনয় করতে হতো, ধর একটা সিন করতে করতেই লাঞ্চ ব্রেক হয়ে গেল, তখন প্রডিউসাররা বুঝতে পারলো যে সুন্দর দেখতে নিয়ে লাভ নেই। তখন আস্তে আস্তে থিয়েটারের লোকেদের উপরে চাহিদা বাড়লো যে ও আচ্ছা, মানে এটা কিন্তু আমাদের টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিরও এই মস্তিষ্কটা ছিল না। তারাও কিন্তু একটা সময় মনে করতো দেখতে সুন্দর হলেই বার করানো যায়। তারপর প্রডিউসার বুঝলো যে না, এইরকম তো মুখ খুলতেই পারছে না সুন্দর, হ্যাঁ দাঁড়াতেই পারছে না, এই কি হবে এই মালেদের নিয়ে। তো তখন ডাক পড়লো যে না, তাহলে এবার তখন জিজ্ঞাসা করা শুরু হলো তুমি কোন দলে থিয়েটার করো। থিয়েটার করো কারণ থিয়েটার করলে তুমি খাবে কম, দুধ দেবে বেশি। ফলে এবার থিয়েটারের ছেলে মেয়েদেরকে নিয়ে কি হচ্ছে, ইকুইপড। এইবার এটা হওয়ার পরে এটাতে একটা সত্যি সত্যি বড় দরজা খুললো, যেটা আমি মনে করি খুব পজিটিভ হয়েছিল। কারণ থিয়েটারের ছেলে মেয়েরা তখন কি হলো যে তারা তাদের বাড়িতেও বলতে পারছে যে আমি অমুক দলের থিয়েটার করি বলে আমি সিরিয়ালটা করছি, সুতরাং বাবা আমি থিয়েটারটাও করব, পাশাপাশি সিরিয়ালটাও করবো। এবং সিরিয়ালে গিয়ে তারা বলতে শুরু করে যে আচ্ছা আমার অমুক দিন রিহার্সাল আছে, আমার শো আছে, এই ছেড়ে দিন। এইবার আমি একদম লেটেস্ট ক্রাইসিসটায় আসছি। সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমি বিগত 6-7 বছর সিরিয়াল করি না, আমার সিনেমার কাজ আছে বলে আমি করি না, কিন্তু ভাগ্য যদি কখনো আবার করাতে হয় করতে হবে। কারণ ভূমিকন্যা বলে যে সিরিয়ালটা মাঝখানে আমি করেছিলাম, ওটা ঠিক সিরিয়ালের মতো শুটিং হয়নি, কারণ আমার শর্তই দেওয়া ছিল যে আমি ওইভাবে মেগা সিরিয়ালের মতো শুটিং করতে পারবো না। কিন্তু আমার স্ত্রী রেশমি তো সিরিয়াল করে, নিয়মিত করে, কিন্তু ও যেহেতু দীর্ঘদিনের অভিনয় করছে এবং একটা বয়স হয়েছে সার্টেন, ফলে ওর খুব পরিষ্কার করে বলাই থাকে এবং সবাই জানে যে রেশমি স্বপ্ন সন্তানের সঙ্গে কিভাবে যুক্ত, কতটা যুক্ত, ওকে আটকানোর চেষ্টা করে না। কিন্তু একদম নতুন নতুন যে ছেলেগুলো হয়েছে তাদের ক্ষেত্রে আমি বলছি লাস্ট 1.5-2 বছর এই ক্রাইসিসটা ডেভেলপ করেছে, কারণ টেলিভিশনের কাজের চাপ ক্রমশ বাড়ছে এবং তার সঙ্গে সঙ্গে ওয়েব সিরিজ ঢুকে গেছে। এবার কি হচ্ছে যে এখন টেলিভিশনের অধিকাংশ প্রোডাকশন হাউস এমন ছেলে মেয়ে চায় যাদের কোনো কমপ্লেন থাকবে না, মানে যারা বাড়ি যাওয়ার কথা বলবেই না, মানে যাদেরকে কল টাইম দেওয়া হবে এবং তারপর অনন্তকাল শুটিং চলতে থাকবে। এইটা কিন্তু লাস্ট 1.5-2 বছরের ডেভেলপমেন্ট আমি বলছি। ফলে এটা আরো একটা বিপজ্জনক দিক তৈরি হয়েছে যে আজ থেকে 2 বছর আগেও কিন্তু একটা ছেলে, আচ্ছা ওই ছেলেটা ভালো অভিনয় করে, মেয়েটা ভালো অভিনয় করে, আচ্ছা ছেড়ে দাও, ও থিয়েটার থেকে এসছে,
ওকে কনসিডার করো। এই কনসিডারেশনটা ছিল, এই লাস্ট বছর দুয়েক হয়েছে এটা এসেছে, একদম পরিষ্কার বলে দিচ্ছে থিয়েটার ফিয়েটার যাই না, ছাড়তে পারবো না। এবার সেই ছেলেটি মেয়েটি কি করবে? এবার সে একটা চরিত্রে ঢুকে গেছে, তার একটা মান্থলি রোজগার করা শুরু হয়ে গেছে, এইবার সে না পারছে দলে এসে ক্রাইসিসটা মিট আপ করতে, না পারছে ওখানে বলতে। ফলে অনেক রকমের লেয়ার্স তৈরি হচ্ছে। আসলে এটা হয়েছে কেন বলতো, এত কাজের সংখ্যা বেড়েছে, অনেক ভুলভাল লোক ঢুকে পড়েছে, ফলে একটা যোগ্য ছেলের জায়গায় একটা অযোগ্য ছেলে, সে চেতনা কি নান্দিকার কি স্বপ্ন কিচ্ছু জানে না, সে দাঁড়িয়ে কতগুলো কথা বলতে পারছে ব্যাস। মানে এবং মেগাসিন মানে নতুন হলে এটা প্রচন্ড প্রেসার দিচ্ছে তাকে, কি পারবো না, যাও না, ছাড়বো না যাও, তাহলে থিয়েটারটাই করো, মানে এরকম আর কি। ফলে এইটা একটা নতুন ক্রাইসিস। ফলে এইটার সঙ্গে যুঝতে গেলে যে ছেলেটি বা মেয়েটি থিয়েটার করছে তাকে সচেতন ভাবে একটা সিদ্ধান্ত নিতে হবে। এটা কিন্তু আর কারোর পক্ষে নেওয়া সম্ভব, তাকে হ্যান্ডেল করতে হবে যে আমি কি তাহলে একেবারে ছেড়ে দেবো, তাহলে থিয়েটারের আশাটা ছেড়ে দেবো, তাহলে তুমি ছেড়ে দেবে। আর যদি তুমি মনে করো তুমি লড়াই করো, যে লোকটা বাধা দিচ্ছে, শোনো না, আমি আমার দলের ওই ছেলেটির সঙ্গে হয়েছিল কদিন আগে, শোয়ের আগের দিন রিহার্সালে আসছে না, ফোন পাচ্ছি না, আসলে যেখানে শুটিং করছে নেটওয়ার্ক ছিল না, তো ফোনও পাচ্ছি না, টেনশন হচ্ছে, কালকে শো কিছু হয়নি তো, শুটিং এ আটকে গেল নাকি। তারপর রাত্রি 10টায় গেলাম, ও বললো কালকে শোতে ছাড়বে না, বলছে আমি ছাড়বে না, নাম বল, কি করে শুটিং করে দেখি আমি। তারপরে মিটে গেছিল সকালে, কিন্তু ভয়টা তৈরি হয়ে গেল। তার মানে এইটা ভয়টা তৈরি হয়েছে, আমার মনে হয় এটা ব্যক্তিগত ভাবে স্বনির্ভর যেরকম আমরা দলগত ভাবে করি, হ্যাঁ, তাকে কোনোভাবে লজেন্স টজেন্স খাইয়ে বা কিছু করে, অনেক রকম প্রক্রিয়া আছে, কিছু অসুবিধা নেই তাদের, কি আছে একটা পাস দিতে হবে তখন তাকে, এসো আর কি দেখে যাও, দেখো না কি করি আমরা, এইসব বলে টলে বাবান্দার নাম বলে বা নাম বলে একটু বলে, হ্যাঁ ছবি, মানে কিছু একটা উপায় বার করতে হবে, বুঝলে, সেটা ভীষণ পার্সোনালি হ্যান্ডেল করতে হবে, এটা তাহলে জিনিসটা মিটে যাবে। যে ক্ষেত্রে হচ্ছে না, যেখানে কিন্তু অনেক মানুষ এরকমও আছেন যারা করেন না, এটা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে হয়েছে। তো আমরা প্রথম পর্যায়ে মনে হয় একটা যে এখানে যে বক্তব্যটা সবার সাথে অনুদান বেঁচে দিকে কতটা স্বনির্ভর, এই প্রশ্নটা উঠেছিল আমার অতীত থেকে, আমার মনে হয়েছে সেই অনুদান ছাড়াই আমরা কাজ করেছি, আমরা তখন হয়তো ছোট ছিলাম অনেক সবাই, কিন্তু সেটাকে স্বনির্ভর বলবো কি বলবো জানি না। হ্যাঁ, একটা লড়াই ছিল, সেই লড়াইটা হয়তো লড়াইটা এখনো আছে, হয়তো আমার দলগত মানে চারপাশের পরিবেশ পাল্টেছে, থিয়েটারের সেই মানসিকতাটা হয়তো অনেকটা। তবে পাশাপাশি আরেকটা দিকে আমি জানি না এটা তোমার মনে হয় কিনা, থিয়েটারের এই বাণিজ্যকরণ কথাটাই ব্যবহার করছি, যে থিয়েটার করবে দল বলে কিছু থাকবে না, আমি থিয়েটার করবো, আমি তোমাকে ডাকবো, তোমাকে 100 টাকা দেবো, তোমাকে 500 টাকা দেবো, 1,500 টাকা দেবো, কারণ দল ব্যাপারটাই আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাচ্ছে আমার কোথাও মনে হচ্ছে, কারণ শুধু 6000 সংখ্যায় দল আছে। এবার দল যেটা খুব সম্প্রতি আমার আরো মনে হলো, হ্যাঁ না আমি জানি না সেটা, এটা ভয়, আমিও বিশ্বাস করি দলটা থাকবে, এটা যেদিনকে সত্যি আর বুঝতে পারবো যে সত্যি আর দলটা করা যাচ্ছে না, মানে দলটা যে অর্থে যেভাবে আমরা দলটা করে এসেছি তখন সত্যি না, যেমন ধরো সত্যি, এটা সত্যি কথাই, মানে 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 এটা এই সম্প্রতি দিলীপদার মৃত্যুর পর এটা আরো বড় করে মাথা গেল, কারণ নান্দিকারের অভিনেতা, এই যে কথাটা চেতনার অভিনেতা, এই যে দল হিসেবে অভিনেতা চেনাটা, এখন তো একজন 10টা করে থিয়েটার করছে, সেটা খারাপ বলছি না আমি, তার হয়তো কোনো রোজগার হচ্ছে বা কিছু হচ্ছে, আমি কিন্তু এটার খারাপ ভালো বলার জায়গায় আমি নেই না, এটা বলতে পারবো না। আমি তো নিজেই বাইরে আরো 3টে দলে থিয়েটার করি, আমার চেতনার বাইরে, সেটাও করি, মানে বাবান্দা ডাকলেও করবো, বাবুয়া ডাকলেও করবো, তো সেটা নয়, কিন্তু পয়েন্ট হচ্ছে যে এই যে দল ভাবনাটাকে চট করে একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে যে এই করাটা কিন্তু মধ্যে একটা রেসপন্সিবিলিটি আছে, অর্থাৎ আমি বলছি ধর আমি তো কখনো দেবশঙ্করের সঙ্গে কাজ করিনি, আমি প্রথম দেবশঙ্কর হালদারের সঙ্গে কাজ করলাম, আমি চমৎকৃত হয়ে গেছি যে ওর ডেডিকেশনটা দেখে। সেটা হচ্ছে যে ও প্রথম কথা, আমি কাজের জায়গাটা বাদই দিচ্ছি, যে আমি অর্থাৎ ও যেভাবে কাজটা করে আমি সেই তার গুণগত জায়গাটা নিয়ে বলছি না, কিন্তু আমি বলছি টেকনিক্যাল দিকটা, মানে অর্থাৎ ও যেভাবে সময়টা দেয়, সমস্ত শিডিউলটা করে, সেখানে কিন্তু এই যে এতগুলো দিন একলা চলারের শো হয়ে গেল, আমি বা আমার দলের একজনের পক্ষেও কোনোদিন সম্ভব হয়নি দেবশঙ্কর বলা যে না দেবশঙ্করকে নিয়ে না বস সমস্যা হবে, জানো তো, একটা দিনের জন্য। সমস্যাটা হয় কোথায় বলো তো, সমস্যাটা হয়
খুব এই জন্য এগ্রি করি না, কারণ দেবুদা দলে কোনো সময় দেয় না। ও সময় দেবুদা দেয় না, দেবুদা সময় দিত, মানে আমার এটা বোঝা মনে হতো না মাঝে মাঝে। আমারও মাঝে মাঝে বাড়িতে থাকতে ইচ্ছে করে, সংসার করতে ইচ্ছে করে, রান্না করে বেড়াতে যেতে ইচ্ছে করে, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে যে এখন কেউ নেই। দেবুদা সত্যি কথা বাবানদা, এই পেট্রিয়ার্কাল জায়গায়, হ্যাঁ, দেবুদার একটা ফোন কিন্তু অনেক সাহায্য করতে পারে দলটাকে। একটা ফোন, দেবশঙ্কর হালদার, সেখানে আমাকে কিন্তু মানে লোকের কাছে 10 বার গিয়ে বারবার গিয়ে যাদেরকে আমি চিনি না তাদেরকে বিভিন্ন ভাষায় কনভিন্স করতে আমার কষ্ট হয়। তখন আমার মাঝে মাঝে খুব রাগ হয় যে দেবুদা কিন্তু নান্দিকারে ওয়ার্কশপ নেয় না, দেবুদা অন্য সমস্ত জায়গায় ওয়ার্কশপ নেয়, দেবুদা দলের কোনো কাজ করে না, দেবুদা নিজে অভিনয় করে। দেবুদা অসাধারণ বড় অভিনেতা, আমি ওকে প্রচন্ড ভালোবাসি, কিন্তু আমার এটা অভিমান। আমার মনে হয় যে ভাই আমি কি দোষ করেছিলাম, আমি তো ভালো অভিনেত্রী, আমি অনেক বছর অভিনয় না করে ডিরেকশনের কাজ করছি, কারণ আমাকে দলটা দাঁড় করাতে হবে, এটা আমারও ক্রাইসিস। তো আমার পার্সপেক্টিভটা সেই জন্য একটু আলাদা, মানে মনে হয় যে ওরাও একটুখানি নিজেদের অভিনয় করা, বিভিন্ন জায়গায় যাওয়া, এগুলো ছেড়ে যদি একটু দলের কাজটাও করতো। সেটা নিশ্চয়ই না, সেটা পার্সপেক্টিভটা পরিষ্কার, ইম্পর্টেন্ট তো বডি, ইম্পর্টেন্ট তো বডি। এটা যেটা যেভাবে ও Strength বুঝতে করে, পারছে strength। সেটা বোঝা বা বলার জায়গা আমি বা নীল নেই, মানে সেটা পারবো না সেটা। কিন্তু আমি পয়েন্টটা, মাই পয়েন্ট ওয়াজ আ লিটল বিট ডিফারেন্ট। সেটা হচ্ছে যে আমি একটি মেয়েকে ডাকলাম আর সোহিনীকে ডাকলাম, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। মানে আমার ধারণা সোহিনী যদি আমার দলে থিয়েটার করতে আসে বা নীল যদি আমার দলে থিয়েটার করতে আসে, তাহলে কিন্তু ও চেতনাকে বঞ্চিত করবে না বা ও নান্দিকারকে বঞ্চিত করবে না, কিন্তু আমাকেও ক্রাইসিসের মধ্যে ফেলবে না। এইটা কিন্তু খুব রেসপন্সিবল অ্যাক্টর অ্যাক্ট্রেসরা ছাড়া আবার পারবে না, ফলে ওইটা হ্যান্ডেল করতে পারাটা খুব মুশকিল হয়। সেই সমস্যাটা কিন্তু থিয়েটারে গজিয়ে উঠেছে, খুব হয়ে যাচ্ছে। মানে আর কত, মানে একজন যদি 10টা নাটকে অভিনয় করে, মানে সেই শো ক্ল্যাশ করছে, রাত্রিতে 24 ঘন্টা কোনটা ভোর 5টা থেকে রিহার্সাল দিচ্ছে বোধহয়, মানে এরকম অবস্থায় দাঁড়াচ্ছে। যাকে সেটা দেখো, এই আমি ওই দিকটাই বলছি যে এইটা করতে করতে সেটাতে একজন অভিনেতা শুধু থিয়েটার, আমার দৃঢ় বিশ্বাস, আমি জানি না যদি কেউ বেঁচে থাকতে পারে খুবই ভালো, মানে আমি এত বছরের অভিজ্ঞতাতে শুধু থিয়েটার করে আমি আমার জীবন যাপন কোনোদিন করতে পারবো, আমি আজও বলি পারবো না, যদি সব ছেড়ে দিই না। অনেকে ভাবছেন, সেটা ভাবনাটা খুব ভালো, আমার কোনো অসুবিধা নেই সেই ভাবনাটার মধ্যে। আমি যদি দেখতে পাই এরকম, দেবুদা অনেকটা করছেন, যেটা থেকে বাবুয়ার যে অভিমানটা উঠলো ওখান থেকেই, এবং আমি কিছুটা ফিল করতে পারছি, শিওর বাবুয়া। তো মানে কিছুটা পাচ্ছি মানে আমার এই 4 বছরের অভিজ্ঞতা থেকে, মানে আমিও অনেক সময় দাদাকে হয়তো ফোন করে বলি এটা করে দিবি কি, মানে ও যে পুরো অভিনয় করলো এত বছর বাদে, যদি সেটাও একটা বড় পাওনা হলো, মানে তো এইরকম সাহায্যগুলো, হেল্পগুলো দল চালাতে গিয়ে খুবই মানসিক ভাবে প্রচন্ড সাহায্য করে, নাহলে খুব চাপ মনে হয়, ভীষণ বোঝা লাগে। আর একটা শোয়ের পর মনে হয় আবার একটা ওই জন্যই আমি আমার দলের আজকে যারা আছেন আমার সঙ্গে, এখানেও অনেকে আছেন, তাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই, এবং নান্দিপটকেও ধন্যবাদ দিতে চাই। অনেকগুলো কথা উঠলো, আমাদের প্রসঙ্গান্তরেও অনেক কথা এসছে। তো এবারে আমরা একটা ছোট্ট একটু বিরতি নিই, 5 মিনিট, 5 আচ্ছা তুমি বেরোবে তো, আচ্ছা আমরা তাহলে দ্বিতীয় পর্যায়ে চলে যাই। ওরা ওদের যদি কিছু প্রশ্ন থাকে, প্রশ্ন একটু বাবানদা পেরিয়ে যাবে। হ্যাঁ, ও কি মাইক কি, আচ্ছা তুমি এমনি বলো না। নমস্কার আপনাদের তিনজনকে। আমার প্রশ্নটা হচ্ছে যে এক সময় আমি ছোটতে শুনতাম যে টেলিফিল্ম বলে এক সময় খুব জনপ্রিয় ছিল এবং টিভিতে দেখতাম এবং শোনা যেত টেলিফিল্ম তৈরি হচ্ছে, এখন সেটা আর খুব একটা শুনি না, সেটা মানে কোনো কারণ আছে কি আপনারা বলতে পারেন? আচ্ছা, আজকে প্রশ্নটা শুনে রিলেটেড হবে, আমি তোমার আনসার মানে এনি অফ আজকে মানে কি বলতো, আজকের যে আমাদের বিষয়বস্তু, যে আলোচনার যে মত বিনিময়, তার সঙ্গে এটা কোনো লিংক নেই। এর উত্তরটা তুমি বাইরে দিয়ে দেবো তোমার। ঠিক আছে। হ্যাঁ, আমরা প্রাঞ্জল মানে আর কেউ বলছি যে এই মানে আজকের যে আলোচনাটা হলো সেটা মূলত যেহেতু তোমরা সবাই যেহেতু তোমরা সবাই দল চালাও, সেইটার মানে দলীয় একটা পার্সপেক্টিভ থেকে হলো। এবার ধরো আমি দুটো দলের সঙ্গে যুক্ত, একটা
মানে একটা পারিবারিক সূত্রে, আর একটা আমি চেয়েছি তাই। তো সেই দুটো জায়গায় দুরকম ক্রাইসিস। আমার মনে হয় যে এখানে যে সাবজেক্টটা আছে যে বর্তমান বাংলা থিয়েটারের অস্তিত্ব অনুদান ব্যতি রেখে কতটা স্বনির্ভর, মানে আমার কোথাও মনে হচ্ছে এটা তোমাদের আলোচনাতে উঠে এসেছে যে যারা আমরা থিয়েটার করি তারা প্রত্যেকে আলাদা আলাদা স্বনির্ভর হয়ে উঠলে তারপরে বোধহয় একটা থিয়েটার স্বনির্ভর হয়ে উঠতে পারবে। কারণ আমি যদি এখন তোমাদেরকে বলি যে তুমি তো স্কুলে চাকরি করো, তুমি তো থিয়েটার সিনেমা করো, তুমি তো সিরিয়াল করো, তুমি তো বলবেই হ্যাঁ আমি কি করি, আমি তো কিছু করি না, এবার তাহলে আমি কি করব, এবার আমি 10 বছর ধরে থিয়েটার করছি, ঠিক আছে, তো আমাকে একটা অভিনয় হওয়ার পর সবাই দারুণ হয়েছে বলে চলে যায়, তারপরে আবার পরে শুনতে থাকে। এইটাই তোমাকে বললাম না যে থিয়েটার করে যে বেঁচে থাকবো আমি কোনোদিনই ভাবিনি সেটা, যেভাবেই হোক হয় স্কুলে চাকরি করেও বেঁচে থাকা। এবার আমার ক্ষেত্রে এসছে আমি টেলিভিশন এবং সিনেমা করে, বা বাবান্দার ক্ষেত্রেও সেটা সত্যি, এবং বা সৈনিক ক্ষেত্রেও কিছুটা সত্যি। এবার তুমি যেটা বলছো না ব্যক্তিগত স্বনির্ভরতা, সেটা কিন্তু অবভিয়াসলি স্ট্রেংথ করে দলকে ব্যক্তিগতভাবে। আমি একটা সহজভাবে একটা কথা বলি, যেরকম ধর আমি থিয়েটার করেও যদি গ্রান্টেড টাকা যদি পাই মাসে 6000 টাকা, আমার ওটাতে চলবে না, কারণ আমার নিজের টেস্ট, আমার এক্সপেন্সিভ টেস্ট আমার ভালো লাগে। আমার ইচ্ছে করেছিল যে আমি একটা ল্যাপটপ কিনবো ডেলের, তো সেটা আমি শুধু থিয়েটার করে কবে কিনবো এর মতো হতো না। তার ফলে আমি খুব জেনেই একটা চাকরি করেছি যাতে আমাকে কখনো কারোর কাছে থিয়েটার করবো যেটা আমার প্যাশন, সেটার জন্য আমাকে হাত পাততে না হয়, আমি আলাদা করে রোজগার করব। এবং যেটা আমি ভাবিনি তখন, সেটা হচ্ছে এখন আমার স্কুলের মাইনেটা মাঝে মাঝে আমার দলেরও কাজে লাগে, এইটা আমি ভাবিনি, কিন্তু এখন সেটা হয়। তো ওইটাই আর কি। আমি এই কথাটা তুললাম এই কারণেই যে একটু আগে কথা হচ্ছিল না যে এই যারা এসছে আবার চলে গেছে ছেড়ে, এরকম তো সব দলে ঘটতেই থাকে ক্রমাগত। এবার এইটার পেছনে কারণটা বা যে মানে কি বলবো, মানে আমার মনে হয় যে একটা দল আর দলের ছেলে, মানে যে যদি আমি নিজেকে দলের কি বলবো মানে দল চালানোর জায়গায় ধরি, যদি উল্টো দিকে আরেকজন থাকে যে আমার দলে কাজ করতে, মানে যে ধরো আমার দলে পোশাকটা পাঠ করে দিচ্ছে সেও একটা তো অবদান রাখছে, তো সবার অবদান অবভিয়াসলি মানে পার্সেন্টেজ অনুযায়ী ভাগ হয়ে যাচ্ছে। আমি হয়তো একটু বেশি অবদান দিচ্ছি, আমার সেক্রেটারি হয়তো তারপরে দিচ্ছে, তো সম্মিলিত এফর্টটা কিন্তু এখানেই হচ্ছে। হ্যাঁ, কিন্তু এবার এইটা দিয়ে কতদিন, মানে আমার যেমন একটা সময় মনে হলো যে থিয়েটার বরাবরই একটু এক্সপ্লয়েট করেছে, মানে এটা খারাপ ভাবে এক্সপ্লয়টেশন কথাটা খুবই খারাপ, কিন্তু মানে আমার সব সময় মনে হচ্ছে কোনটা কিভাবে মনে হচ্ছে তোমার এটা, মানে এক্সপ্লয়টেশনটা, মানে একটা এক্সপ্লয়টেশন তো আছে, যেমন ধরো আমি যদি অর্গানাইজার হিসেবে নিজেকে দেখি, তোমার দল ধরো এরকম, তখন আমার দলে যে আমি তখন তাকে এইটা বলতে পারবো যে এই কথাটা উঠেও ছিল মাঝখানে, বাবান্দা বললো যে দুতরফেরই সমস্যাটা, হ্যাঁ ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা বা আজকের সামাজিক সমস্যা বিভিন্ন রকম, হ্যাঁ মানে একটা ছেলে এমনি সিরিয়াল করে নাম করে যাচ্ছে, সারা জীবন থিয়েটার বসে হচ্ছে না, ওই সমস্যাটা বাবান্দা তুলেছে। হ্যাঁ, না কিন্তু এগুলো ছাড়াও একটা মানে সত্যি একটা ভীষণ সমস্যা আছে টাকা পয়সা, যেটা থিয়েটার থেকে প্রোভাইড করা সম্ভব। একটা কথা বলো যে এই সমস্যাটা তো কোথায় নেই, মানে আমি বলছি শুধু থিয়েটারে তো, মানে আমি বলছি যে বাবুয়া যেটা বলতে চাইলো, যে ধরো বাবুয়া অ্যাকচুয়ালি যেটা বলতে চাইলো যে ধরো সেন্ট্রাল গভর্নমেন্ট যে 6000 টাকা করে দেয়, ধরে নেওয়া যায় যে এই 6000 টাকাটা কোনোভাবে দলের ফান্ডে না গিয়ে, ধরো কথার কথা বলছি, এই পুরো টাকাটাই তোমাকে ধরো দিয়ে দেওয়া হলো, তাহলে একটা এন্ড অফ দ্য ডে দেখবে যে সত্যি সত্যি তোমার ডিসেন্টলি বেঁচে থাকতে গেলে যে টাকাটা লাগে সেটা কিন্তু ওইটাতেও হচ্ছে না। যে মুহূর্তে তুমি ওটা পেয়ে যাবে তখন তোমার মনে হবে যে না আরেকটু দরকার, কারণ এটা তোমার অন্যায় কিছু না, তার কারণটা হচ্ছে ওটা দরকার। কারণ আজকে তুমি যদি বাজার করো, তুমি যদি পেঁয়াজ কিনতে যাও, তুমি যদি আলু পটল কিনতে যাও, তুমি যদি তরকারি কিনতে যাও, মাছ কিনতে যাও, তাহলে তো তুমি জানবে মানে তোমার একটা মোবাইলের কার্ড ভরাতে গেলেও 6000 টাকায় কি হবে। সুতরাং আলটিমেটলি তোমাকে থিয়েটারটা যদি এটাও তুমি করতে চাও, তাহলে কিন্তু আনফরচুনেট, এটা বলতে নিশ্চয় আমার লজ্জাও করছে, আমি এটা দিয়ে আমি একবার কিন্তু গর্বিত বলে বলছি না, কিন্তু আমি লজ্জিত ভাবেই বলছি, যদি থিয়েটারটা করতে হয় ভাই এইভাবেই করতে হয়, এটা ছাড়া কিন্তু আর কোনো রাস্তা নেই। মানে এমন কিন্তু নয় মানে যে মানে কতগুলো মিথ চালু হয়ে যায় না, যে ধরো অমুক দলের অমুক ডিরেক্টর,
তমুক ডিরেক্টর, সে বোধহয় এতগুলো টাকা মেরে দিয়ে দারুণ আছে। এটা থিয়েটারে হয় না বস। মানে সেটা হয়তো তুমি যদি উদাহরণ এরকম দেখাতেও পারো, সে হয়তো খুব সাময়িকভাবে হয়তো কিছু একটা টাকা সত্যি সত্যি হয়তো সে কোনো ঘোটালা করেছে, কিন্তু সে দিয়ে সে কতদিন চালাবে? মানে থিয়েটারে টাকাটাই এত কম আসে, যদি তাকে দুর্নীতিও করতে হয়, সেই দুর্নীতিটাও এত চুনোপুটির লেভেলে দুর্নীতি, যে সেই চুনোপুটির লেভেলে দুর্নীতিটা করে কতদিন চলবে? ফলে সেই লোকটাও কিন্তু সেই ক্রাইসিসের ভেতর, মানে সে যে একটা মানে খুব একটা কিছু সাংঘাতিক দাও মেরে দিয়ে তোমাকে পথে বসিয়ে দিয়ে সে 7 মহলা বাড়ি করে ফেলেছে, এটা নয়। মানে আজকে তার থেকে কর্পোরেশনের কাউন্সিলর যে হয়, তার বাড়িটা কিরকম হয়ে আছে আমরা জানি না। আমি বলতে মানে ও বলতে আমার মনে হয় বলতে চাইছে যে থিয়েটারে পেমেন্ট করা উচিত, এরকম কিছু একটা বলছি। মানে আমি একটা কনক্লুশনে আসছি, মানে আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। আমি যে স্বনির্ভর হতে হবে, হ্যাঁ, ব্যক্তিগত আমি বলতেছি সবাই আলাদা আলাদা করে স্বনির্ভর হতে পারলে তাহলে পরে থিয়েটারটা ভালো করে করতে পারবে। সেটা কিন্তু ভুল নয় কিছু, তার মানসিক যন্ত্রণাটা কমে যাবে। তো ব্যক্তিগতভাবে যদি সে স্বনির্ভর হয় তখন থিয়েটারে এসে, মানে মনোজ মিত্র বা কিন্তু এটা যেন সে না ভাবে থিয়েটার থেকে এসে আমি মানে আর 1 বছরের মধ্যে এমন রোজগার করব, মানে এইটা যদি সেটা হ্যাঁ না সেটা একদমই সেটা যারা সেটা যারা ভাবেও না মানে ধরো এটা তো হচ্ছে যে থিয়েটারটা অনুদান ব্যতি রেখে কতটা স্বনির্ভর হয়ে উঠলো। হ্যাঁ সেটার থিয়েটারটা বলেই দলটা মেইনলি আসছে, দল কথাটা বারবার আসছে, দেখছিস তো, দল দল দল। আমার কথা ছিল যে থিয়েটার হলে মানে এখনো পর্যন্ত কোনো রাস্তা নেই, এখনো সত্যি কোনো রাস্তা নেই। এবার 24 ঘন্টা পরিশ্রম করলে তারপরে আর কি করে স্বনির্ভরশীল হবে? না আমি সেটা বলছি না, যদি তুমি থিয়েটার করতে এই আমাদের দেশে থিয়েটার রেপার্টরিতে তো বল আমাদের দেশে থিয়েটার করতে তো রেপার্টরিতে তো 1 টাকা পেমেন্ট পায়, রেপার্টরিতে যারা 24 ঘন্টা দিচ্ছে রেপার্টরিতে তো পয়সা পায়। তো সেইজন্য রেপার্টরিতে কথা না তোলাই ভালো। মানে না আমি ওইভাবে আমি বলছি যে কোনো রেপার্টরি বলছি, যে কোনো থিয়েটার মানে সেটা যদি রেপার্টরি কথা তুলতে, তাহলে রেপার্টরি বাংলা থিয়েটারকে কি দিচ্ছে? না সেটা অন্য প্রসঙ্গ। আমি ইকোনমিক্যাল কাঠামোর জায়গা থেকে বলছি। ধরো তুমি যদি 15,000 টাকা দাও কাউকে মাসে, আর 6,000 টাকা দাও, সে 24 ঘন্টা দিচ্ছে, তার বদলে সে 15,000 টাকা পাচ্ছে। আর একজন দলে যাচ্ছে, সে 6,000 টাকা পাচ্ছে, সে হয়তো সপ্তাহে 3 দিন যাচ্ছে বা 4, যে দলে যেরকম নিয়ম দিয়ে 6,000 টাকা পাচ্ছে, বাকি সে অন্য সময়টা অন্য কাজ করে রোজগার করতে পারছে। তো ইটস অল দ্য সেম, পুরো টাকাটাই কিছুই নয়। না অন্য কাজ, এবার অন্য কাজটা যদি অভিনয় সঙ্গে না, এটা তফাৎ আছে বাবান্দা। 15,000 টাকাটা কিছু না, প্রথমত সে যদি অন্য কাজ করে, তাকে যদি কোনো একটা বলছি কোনো এজেন্সিতে গিয়ে কোনো লেখালেখির কাজ করতে হয় যেটা তার পছন্দ নয়, অথচ তারা তাকে ছাড়বে কেন? কারণ সে কিন্তু অভিনয় থেকে সরে যাচ্ছে। রেপার্টরিতে কিন্তু সুবিধা হচ্ছে, ইউ আর অলওয়েজ ইন দ্যাট স্কিল, অলওয়েজ ইন দ্যাট অ্যাম্বিয়েন্স। অবভিয়াসলি একটা দলে যখন আমি আসছি, আমার তো এটা শেখার প্ল্যাটফর্ম হচ্ছে। আমাদের অভিনয় শিক্ষাটা তো এইভাবেই দেখে দেখে তৈরি হয়েছে। এইভাবে টাকা দেওয়ার ব্যাপারটাতে আমার গন্ডগোল মনে হয়, কারণ ওইটা আমার এনএসডির ক্ষেত্রেও মনে হয় যে একটা ছেলের যখন শেষ হয়, সে বয়সে তাকে যখন ছেড়ে দিতে হয় ফাইনালি, তখন সে না এদিকে যেতে পারে, অনেক সময় না ওদিকে যেতে পারে। সেইটা খুব চাপের বিষয়। সেই জন্য টাকা পাওয়ার অভ্যেস হয়ে যাচ্ছে, সেই জন্য স্ট্যান্ডার্ড অফ লিভিং তৈরি হয়ে যাচ্ছে, দিয়ে তারপরে নো ডাউট কি বলতো, এই আলোচনাটা আমরা এসে একটা জায়গায় আমাদের আটকে যেতেই হবে। তার কারণ উত্তরটা তোরও জানা নেই, আমাদেরও জানা নেই। তার কারণটা হচ্ছে, আজকে ধর স্বনির্ভর হতে গেলে তুই স্বনির্ভর হওয়ার জন্য যাদের উপর নির্ভর করবি, তারা নট নেসেসারিলি তোকে থিয়েটারের জন্য ছাড়বে। সবসময় যে তুই সিরিয়াল করতে, তবু তো আমি বলবো আমাদের অভিনয়তে সিরিয়ালে এতে তবু ছাড়ে, কিন্তু আজকে কোনো সদাগরি অফিসে কিংবা কোনো একটা প্রাইভেট ফার্মে বা কোনোভাবে ছাড়বে না। সেই জন্য অনেক মানুষ করতে পারে না। আমি যেরকম খুব ক্যালকুলেটেড ভাবে স্কুলের চাকরি, আমি কলেজের চাকরিও পেয়েছিলাম, কিন্তু আমি স্কুলের চাকরিটাই নিয়েছি, কারণ ওটা 11টা থেকে 4:30 সময় কেউ আমাকে আটকাতে পারে, আমি ছুটে বেরিয়ে যাবো। এবং ওখানে আর কি আমি দরজার কাছে অপেক্ষা করতাম, এখনো আমি অপেক্ষা করি যে বেলটা বাজবে, আমি ফার্স্ট ওয়ান আউট হবো, এবং তারপরে কেউ ধরতে পারবে না। বিকেলটা আমি নাটক করে যদি ফ্রি, আর যা যা ছুটি আমি পাবো, আমি আমার সিএল থেকে মেডিকেল থেকে যা যা আছে তার আগে আমাকে পারবে না। তো দিস ওয়াজ ভেরি ক্যালকুলেটেড মুভ। আমি ওই প্রেমটা থিয়েটারের সঙ্গে করতে চেয়েছিলাম বলি, বাইরে সেই এই প্রেমটা কিন্তু আসল। তুই যেটা বলছিস কিন্তু ঠিকই বলছিস, কিন্তু থিয়েটার ওইভাবে অর্থনৈতিক স্বনির্ভরতা বোধহয় দিতে পারে না কাউকে। এটা আমি পারবে না, সেটা ভেবেই তাকে কাজ করতে হবে। সেটাই আমি বললাম
যে তাকে স্বনির্ভর হয়ে থিয়েটারে তাহলে তো খুবই ভালো, মানে তার থেকে ভালো কিছু হয় না। স্বনির্ভর হোক, যদি বাবার ব্যবসার পিছনে থাকে কিছু টাকা দিক, একটা দিক, আরে আছে তো। এছাড়া there is no আপনি এরকম অনেক লোক, হ্যাঁ কিছু মাঝে মাঝে কিছু অ্যাড দিল উপকার হয় আর কি। আরে সিরিয়াসলি বলছেন, মানে এরকম ছেলেগুলো যদি পাই মানে খুব ভালো হয়। তার বাবার মানে কোনো নেই, বাবার প্রচুর টাকা, ব্যবসা আছে, আমি তো মাঝে মাঝে অ্যাড চাই সেরকম লোক দিকে, এটা 25,000 টাকা দিন না ব্যবসা হচ্ছে। আমার শ্বশুরমশাই দিয়েছিলেন, তারা 3 বোন করে সেই টাকাটা সেই টাকাটা কোনোদিন ফেরত দিতে পারি না। আমার মনে হয় ভেরি ডিফিকাল্ট থিয়েটার করে। তুই যেটা বলছিস আমি একমত, স্বনির্ভর হয়ে এলে তাহলে তার অনেক সাইকোলজিক্যাল ডিভাইসটা টোটাল পাল্টে যাচ্ছে। এছাড়া যে সমস্যার কথাগুলো উঠে আসছে দল হিসেবে, সেগুলোর সাথে ফাইট ব্যাক করার আর কোনো তো রাস্তা আছে বলে মনে হচ্ছে। সমস্যা আছে, সমাধানও আছে, খুঁজে বের হয়ে যাবে। আমারও খুব মজার মনে হয় এই পুরো আলোচনা থেকে মনে হয় যে এই নিউক্লিয়ার ওয়ার্ল্ডে সব এইটা কিন্তু একটা বড় জয়েন্ট ফ্যামিলি, থিয়েটার ফ্রেটার্নিটিটা। এটা যদি সবাই মনে রাখতে পারে, এই যে মজা করতে পারে, না কিন্তু ওইটা মনে রাখ, হ্যাঁ কিন্তু মুশকিল বড্ড। আমি তোর কাছে যাচ্ছি একটা কালেক্টিভ চর্চা নিশ্চয়ই আমাদের থিয়েটারে হয়, যেখানে আমার বাড়িতে থেকেও একটি ছেলে বা একটি মেয়ে আমরা খেলে দেখেছি তার ক্রাইসিসটা সে দলে এসে বলছে, একদম তার বাবাকে বলতে পারছে না, মাকে বলতে পারছে না, ভাইকে বলতে পারছে না, অন্য কোনো, কিন্তু দলে এসে বলছে। তো কোথাও থিয়েটার একেবারে কিছু দেয় না বলতে পারে। আমাদের দলে কারো ডেঙ্গু হলে এত লোকে রক্ত দিতে যায় যে হাসপাতাল থেকে বলে এত দরকার নেই, এত দরকার নেই, মানে ওইটাই আর কিছু নেই, মানে ভালোই হবে, ভালোই হবে, চাপ পড়লে একটা ভালোই হবে। আমার একটা ছোট কথা ছিল, যদি অনুমতি দেন। আলোচনাটা ভীষণ ভালো হয়েছে, বিভিন্ন রকম চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে গেছে, কখনো ডান দিক গেছে, কখনো বাম দিক গেছে, কখনো সোজা গেছে। তো একটা সময় আলোচনাটা অনুদান ব্যতি রেখে সাবস্টিটিউট যে রাস্তাটা খোঁজার জায়গায় নদীর পাড়ে এসে ঝাঁপ দেবে করেও আবার সরে গেছে, বাবান্দাই সরিয়ে নিয়ে বাটপন্নভাবে সরে গেছে। সেটা হচ্ছে সাবস্টিটিউট ওয়ে অফ ইনকাম টু সার্ভাইভ দ্য দল, মানে দলটাকে সার্ভাইভ করার জন্য বা প্রোডাকশন তৈরি করার জন্য, হোয়াট এভার ইট ইজ, অনুদান ব্যতি রেখে, অনুদানের থিয়েটার নয়, যেটা উনি ন্যাশনাল থিয়েটারের একটা এক্সাম্পল টেনে বললেন। তো সেই ব্যাপারটা আমরা বড্ড কম আমি অন্তত কম শুনলাম, মানে সেইটা একটু দৃষ্টিপাত বেশি করলে বোধহয় ভালো হতো, যেটা প্রোপ্রাইটারশিপ থিয়েটার, মানে যেটা আমি বলতে চাইছি, বা কিভাবে সাবস্টিটিউট পেতে আমরা যদি গ্রান্ট না থাকে তাহলে দলটা বা নাটকটা কি করে হবে, এটা দেখুন এটা দুটো পয়েন্ট হচ্ছে, এক কথায় বলা যায় না, কিন্তু আমি এটা আগে বলছি কারণ আমি যখন চেতনায় প্রথম গাছিরাম কোতোয়াল প্রযোজনা করতে যাচ্ছি, আমি তো কত টাকা ছিল ব্যাংকে, কমিয়ে দিয়েছে, 50,000 টাকা মতো ছিল। হ্যাঁ, এবার দেখুন এবার কি হয়েছে, আমি এক দঙ্গল নতুন ছেলে মেয়ে তাদের সঙ্গে নানানভাবে জড়িত হয়েছে। এবার আমি দেখলাম এই নাটকটা করতে গেলে মিনিমাম 2.5 লাখ টাকা লাগবেই, সেটা ছাড়িয়ে 3 লাখ হয়ে গেছে। এবার তাহলে আমরা জিজ্ঞেস করুন কিভাবে টাকাটা পেলাম। প্রথমে একজন আমার সিনেমার বন্ধু, তাকে বললাম 50,000 টাকা দে, সে দিল। তারপরে আরেকজন গুডরিচ চা নাকি একটা কি চা যা ভুলে যাচ্ছিলাম, আমি যে একটা ডাক্তারখানায় গেছিলাম, ডাক্তার বাবুকে পাঠিয়ে আপনার তো বিরাট, আপনার পুরো ব্যাক পেজ করে দেবো আমি 30,000। আমাদের তারাকারা নাটকের ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন ছিল ডাক্তারদের থেকে। এইভাবে করে একটা ব্রোশিয়ার বার করে, যে ব্রোশিয়ার থেকে বোধহয় 1 লাখ টাকা উঠেছিল, আর এছাড়াও ব্যক্তিগতভাবে অনেককে বলে আরো হ্যাঁ কিছু ডোনেশন ছিল, সেই করে আমরা ঘাসিরাম কোতোয়ালটা কোনো রকমে নাবিয়ে তারপর নাটকটা যেহেতু লোকের মানুষের ভালো লাগলো, তার ফলে টাকাটা একটা মানে বিশেষ লাভও দিয়েছে, হয়তো আমি ঠিক জানি না অত, কিন্তু তারপরে সার্ভাইভ করানো গেল। তারপর থেকে মা লক্ষ্মী এলো, মামন রাজা, টাকা ঢুকলো, তারপরে ডন, তারপরে রানী ক্রুজা, এই আপাতত এই অবধি ঠিক আছে। এবার আমি প্রসেসটা মোটামুটি এই আর কি। এবার আপনি বলবেন যে আপনাকে আমার চেনা জানা কিছু বন্ধু তারা দিচ্ছে, কিন্তু সেটা ক বছর দেবে, কোনো না কোনো উপায় বেরোবে, যেটা বেরোলো, মানে এটা আমার উপায়, এটা আমি যেভাবে করেছি আমি অনেস্টলি স্বীকার করলাম। এবার আরো নিশ্চয়ই বাবান্ধব উপায় আছে এরকম ভাবে কর্পোরেটকে বলা, বা আমি যেটা বললাম ক্রাউড ফান্ডিং একটা, হ্যাঁ মানে কর্পোরেটরা সবসময় যে ভীষণ মানে তারা তো লাভ দেখে, এবং তারা হঠাৎ করে থিয়েটারের মতো জায়গায় তারা ওই রকম ভাবে ফট করে আসবে না,
মানে এই চেষ্টাটা আগেও হয়েছে অনেক শর্ত চেষ্টা করেছি, তারপর খুব একটা দেখায়নি। আরো লড়ে যাবো, আরো লড়ে হ্যাঁ, যাবো। এমন না যে আমরা ছেড়ে দেবো লড়াইটা, কিন্তু এইগুলো ছাড়া আর কোনো রাস্তা নেই। ওকে, তোমরা যারা এখানে বসে আছো সবাই অভিজ্ঞ, কিন্তু এখানে যে কথাগুলো হলো, অনুদান যদি না থাকে তাহলেও আমরা থিয়েটারটা করব। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে তার মানে থিয়েটারটা করতে গেলে একটা দলবদ্ধ ঐক্যবদ্ধ এই ব্যাপারটা চলে আসছে। তাহলে আজকে মানে আমি ব্যক্তিগতভাবে জানি না, অনেকেই জানেন যে জেলা স্তরে যে ফেস্টিভ্যাল যেগুলো হয়, যখন হয় তখন ছোটখাটো দল যখন একটা কাজ করতে যাচ্ছে, মানে প্রথম কাজ করতে যাচ্ছে, মানে ফেস্টিভ্যালে সে সুযোগ পেয়েছে, সেখানে দাঁড়িয়ে পাশের আর একটা দল খোঁচা দেয়, একদম মানে এইভাবে কথাটা বলছি, খোঁচা দেয়, খোঁচা মারে, আরে একে নিয়ে আসিস না, বেকার। তাহলে আমার মনে হয়, এটা আমার ধারণা, যখন অনুদান থাকবে না সেই দলটা তখন কিন্তু আর খোঁচা দেওয়াটা তাহলে বন্ধ করবে, আমার মনে হয়। তোমাদের কথাবার্তায় এটা আমি বুঝতে পারছি, মানে ঐক্যবদ্ধ জায়গায় কি বলছি, যারা যে খোঁচা দিয়েছিল সে অনুদান পায় বলছে। হ্যাঁ অবশ্যই। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে অনুদান দেয় সেক্ষেত্রেও না সরকার যখন নাট্য একাডেমি থেকে অনুদান দেয়, হ্যাঁ যখন অনুদান দেয় সেখানেও দাদা কাকাদের বলে এরকম যে এদের দিও না, এরা কোনো কাজ করে না। হ্যাঁ, এবার বলছিলে একটু আগেই কথা হচ্ছিল যে ওখানে কাগজগুলো এরকম করে ছুঁড়ে ফেলে দেওয়া, শুধু ছুঁড়ে ফেলা না, কাগজে কি লেখা থাকে বা খবরের কাগজে যখন আমাদের বিজ্ঞাপনগুলো ছেড়ে দিয়ে যখন কোনো নাটক সম্বন্ধে বেরোয়, কোনো ম্যাগাজিনে বেরোয়, সেই লেখাগুলো যখন সবাই যখন পাঠায় সেগুলো পড়ে না, ওখানে না ছবি দেখে, শুধু ছবি। এবার কিছুদিন আগেই হয়েছে ঘটনা, মানে বিমলদা জানে, অন্য নাটকের ছবি গিয়ে তুলে সেই ছবি পাঠিয়ে দিয়ে তারা অনুদান পেয়েছে। তাহলে জায়গাটাও অভাব হয়ে যাচ্ছে। আপনি এই রাজ্য সরকারের অনুদান কথা বলছেন? গোড়ার দিকে আমাদের কথা হয়েছে যে সত্যি সত্যি কিছু দল এরকম করেছে যারা সত্যি সত্যি অন্যায় করেছে, বদনাম করেছে, এবং তাতে করে গ্রান্টটা যথার্থ যারা পাওয়া উচিত তাদের ক্ষেত্রে অসুবিধা হয়েছে। কিন্তু আমি তৎসত্ত্বেও বলবো এই সংখ্যাটা কম, কিন্তু সিরিয়াসলি টাকাটা নিয়ে টাকাটাকে ইউজ করে থিয়েটার করেছে বা করছে সংখ্যা। যেমন ধরুন, হ্যাঁ, অনুদানের ক্ষেত্রে এটা আসছে তো, আমরা যখন বাইরে যাই সিঙ্গেল ফেয়ার ডাবল জার্নি করি পারমিশন নিয়ে, তখন তো ওটা করি। সেক্ষেত্রে এরকম দলও গেছে যে বিয়ে বাড়িতে গেছে সিঙ্গেল ফেয়ার ডাবল জার্নি করে, নাট্য দলে বিয়ে বাড়িতে ঘুরে এসেছে। সুতরাং এরকম মানুষ থাকবে। হ্যাঁ, মানে এখানে আমার একটাই কথা, যদি এখন থেকে যদি সমস্ত বড় দল ছোট দল এসব না ভেবে সবাই যদি সবার পাশে দাঁড়িয়ে যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে না সেটা তো থাকবেই। 6000 দল আনুমানিক আমি বলছি, 6000 দল, বুঝতে পারছেন তো, মানে দলের সংখ্যা বাড়ছে পানের দোকানের মতো। এবারে সমস্যাটা হচ্ছে যে ভালো, সেটা সংখ্যা বাড়াটা সবসময় বোধহয় ভালো হয় না, আমি জানি না, মানে মেবি আই এম রং, বাট মানে একটা জায়গায় হয়তো আমাদের আসতেই হবে, মানে ক্রাইসিসটা এমন একটা জায়গায় আসবে যেখানে আমি না চাইলেও ধর আমি চাইছি না বাবুর পাশে থাকতে, কিন্তু আমাকে থাকতে হবে, না থাকা উচিত না, সেই জায়গাটাই আমি বলছিলাম। এটা ইম্পর্টেন্ট। তাহলে একটা উদাহরণ দিয়ে বলে দিই, বাবা না বলে আমি রেমিনিসেন্সেস অফ দ্য ওল্ড। বাবান প্রথম দিন ওর প্রযোজনা নামায়, প্রথম দিন একাডেমিতে ওর প্রযোজনা নামছে, আমার ভয়ঙ্কর টেনশন, সেটটা ঠিকঠাক লাগছে না। আমি সেদিন গেছিলাম, শুরু থেকে গেছিলাম, এবং পেছনে লেসিংটা কি করে করতে হয়, ওর যে দুজন ছেলে ছিল ওরা জানতো না। তা আমি তখন তো 3টের সময় হল দিতাম, এখন পরে দেয়, তো ওই 3টে থেকে 6টা পর্যন্ত আমি নিজে গোটা সেটটা ওদের সঙ্গে তার করে দিয়েছি। বাবান কিন্তু আমায় বলেনি যে তুমি এটা করে দাও, বাবান তো অন্য কাজ করছে। আমার দায় ছিল ওই সময় যে না, ওই আজকে কেন কোনো টাকা ছিল না এবং সেটা লোক রাখতে পারিনি, দেখছিলাম। এইরকম যদি সত্যি সত্যি মন থেকে কেউ বলে যায় তাহলে যাবে, আর যদি কেউ না যাবে কাকে বলবে তুমি? তা ওইটা বললো যে প্রথম দিনটা আমাকে মনে আছে, ওই সাংঘাতিক ভয়ঙ্কর টেনশন ছিল। তো সেইরকম ইতিহাসও আছে আমাদের পাশে। কি বলতো, এটাও একটা শিক্ষা, এটাও একটা শিক্ষা অবশ্যই। না আমি তো দেখি এখনো মনে হয় যে রুদ্র জেঠু বাবাকে ফোন করলো, কোন একটা দল ন্যাশনাল ফেস্টিভ্যালে কোনো কারণে আসতে পারলো না, জগন্নাথ তখন সবে একটা শো হয়েছে,
মানে বাবাকে জাস্ট বলেছে, বাবা বললো আমাকে 10 মিনিট দেন, আমি সবার ডেটটা একটু জেনে নিই। হ্যাঁ, নান্দিপুরে টাকা নেই, মানে আমি বলছি এই মানে দিয়েছে। এখন হয়ে গেছে মানে এত বেশি অন্যান্য কাদা ছোড়াছুড়ি বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আসলে তাই। আসলে থিয়েটার ফোকাস নেই আর। না, আসলে তো হতাশ হওয়ার কিছু নেই। আই থিঙ্ক এর মধ্যে একটু থাকবে, যদি সংখ্যা বাড়লে এটা হয়, যে কোনো সংখ্যা বেড়েছে কিন্তু দলের সংখ্যা 6000 দল, মানে মানে কি একটা লিখে পাঠালো 6000 দল, তাই বাবারে। না, রেজিস্টার্ড দল, রেজিস্টার্ড দল 6000, এবার রেজিস্টার্ড দলই 6000। এবার ভাবো, না এবার যদি জেলাওয়ারি তুই দলের সংখ্যা দেখিস, হ্যাঁ আছে আমাদের তোমায় পাঠিয়ে দেবো, আড্ডাটা হয়ে যাবে। কোনো অনুদানে কিছু করতে পারবে না। জীবিকা ভাবছে মনে হচ্ছে তোর, তাই না? ওই একটু আমি ডিরেক্টর, আমি একটু যদি এনএসডিটা হয়ে যায়, মানে কিছু একটা কি, মানে কিছু একটা যদি, আমি জানি না অবশ্য, সরি, মানে মানে এত নাহলে দল কেন হবে না? আমি একটা দল যেমন জানি, তাদের প্রত্যেকের নামে একটাই দল, কিন্তু তাদের প্রত্যেকের নামে মানে একটা গোটা নাটক ধরো 1.5 ঘন্টা, এক একটা সিন এক একজনের নামে করে গ্রান্ট পাঠিয়েছে, বুঝেছো? তাই হ্যাঁ, মানে পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গে বুঝতে পেরেছি, কিন্তু মানে এরকম, মানে এটাও দল খোলার একটা কারণ তো বটে। হ্যাঁ, হতে পারে, তাও হতে পারে, ঠিকই, এটা একটা মূল কারণ, ঠিকই ঠিকই ঠিক। কারণ আমি একজনকে চিনি, নাম বলবো না, সে চেতনাতে অভিনয় করতো, সে দল খুলে গ্রান্ট পেয়ে 2টো শো করে বন্ধ তার নাটক। সেই তো বলছি, অনুদান যেভাবে বাবান্দা সেটা বলে গেল অবশ্য, হ্যাঁ 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 হ্যাঁ, মানে মিসইউজড হয়েছে এমনি কোনো সন্দেহ নেই, তবে মানে ওইটা হতে পারে যে দল খোলার কারণ হচ্ছে কোনোভাবে একটা অনুদান যদি পাওয়া যায়। সেটা হয়েছে, হয়েছে কঠিন, 6 মাস 3 বছর না হলে তো দল অনুদান পায় না। 3 বছর না মিনিমাম, হ্যাঁ, কিন্তু 6 মাসের মধ্যে একটা দল, ও সেটা টপকে মানে আনরুলি ভাবে পেয়ে। ভগবান সেটা বললো, যেরকম ঘটনা ঘটে, হ্যাঁ হ্যাঁ, সেই এক্সেপশন গুলোকে ধরে হবে না। তবে ওই আমরা যা মত দাঁড়াচ্ছে, যা মনে হচ্ছে, ওই পয়েন্টটা আমি খুব অ্যাডমায়ার করি। রাজ পরম আমাদেরই একটা ইচ্ছে ছিল যে ওখানে বাবা, বিভাস কাকু, সৌমিত্র কাকু, মানে সবাই আর কি, মনোজ কাকা, সবাই গেছে। ওইখানে অনুষ্ঠান শুরু হওয়ার কথা, অনুষ্ঠান 1 ঘন্টা টাইম পেরিয়ে গেছে, ওরা নিজেরা বসে নিজেদের মধ্যে গল্প চালিয়ে যাচ্ছে। এই বলছে কি সুন্দর এখানে রিইউনিয়ন হয়েছে আমাদের, আমরা আর ওখানে যাচ্ছি না, এখানেই আড্ডা মারবো। এবার তাদেরকে নিয়ে যাওয়া, ইট ওয়াজ সো বিউটিফুল। সব চুল পেকে গেছে, সবাই আলাদা আলাদা মতামত, সবার বয়স হয়েছে, কিন্তু এখনো সেই ছোটবেলার বন্ধুত্বটা অদ্ভুত ভাবে আমি অন্তত চাই আমার সময়, আমি প্রচন্ড রকম চাই, সেইটাই চাই, আর কি চাই আমার ওর সঙ্গে যখন দেখা হয়, আমার সেই ছোটবেলায় আমরা যখন একসাথে দৌড়ে দৌড়ে একাডেমি যেতাম, আমার সেই ছবিটা মনে হয়। না, আমি তো আগের বার নাট্যপত্রের জন্য ওর কাছে লেখা, ওর কাছে জোর করে চাইলাম, কি সুন্দর লেখা দিল আর কি, মানে আমি সো হোপফুলি থিয়েটার থাকবেই, হয়ে যাবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। যে কি অনুদান দিক না দিক দেখা যাবে, শেষে একটা কথা পেলে ভালো হতো। আমি ওই সৈনিক সঙ্গে আমি একমত, থিয়েটারের প্রতি যদি ভালোবাসা থাকে, আমি নিজের স্বনির্ভর, আমি নিজে হব, থিয়েটার করার স্বনির্ভর করতে সাহায্য করতে, ভালোবাসা থাকতে হবে। ধন্যবাদ সকলকে। আমি স্বনির্ভর হব, কেউ বলে দেবে না। বাইরে আমাদের নান্দিপটের নাট্যপত্র আমরা রেখেছি, বিনিময় মূল্য 250 টাকা, যদি কেউ নিতে চান নিতে পারেন। আর আমরা সকলের জন্য একটু চায়ের ব্যবস্থা করেছি, দয়া করে একটু চা পান করে যাবেন।